আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। হয়তোবা কেউ কেউ মানসিকভাবে একটু টেনশনে আছো যে আমাদের হাতে আর বেশি সময় নেই, এসএসসি চলে আসছে, টেস্ট পরীক্ষা চলে আসছে, কিন্তু তারপরও আশা করছি শারীরিকভাবে আমরা সবাই সুস্থ সবল আছি। তো যেটা বলছিলাম, আমাদের এসএসসির বলতে গেলে হাতে আর মাত্র আছে 5 মাস, আর টেস্ট পরীক্ষার 1.5 থেকে 2 মাস। তাহলে এই সময়টায় প্রস্তুতি হতে হবে সুপার অ্যান্ড ডুপার। এবং সুপার ডুপার এই প্রস্তুতির জন্য আমাদের আজকের এই লাইফটা টেস্ট পরীক্ষা এবং এসএসসিতে আসার মতো ঠিক 50টি এমসিকিউ নিয়ে মূলত আমাদের আজকের এই লাইভ ক্লাসটা। এবং আজকে আমরা বিগত ক্লাসটাতে আমরা করেছিলাম 1 থেকে 4 অধ্যায়, আজকে আমরা করব অধ্যায় 11, অধ্যায় 12 এবং অধ্যায় 13 থেকে টেস্ট পরীক্ষা এবং এসএসসিতে আসার মতো ঠিক 50টি এমসিকিউ। এখন তোমাদের কি মনে হচ্ছে যে শুধু 50টি এমসিকিউ করলে আজকে হয়ে যাবে? না না না, 50টি এমসিকিউতে থাকবে 50টা প্রকার গাইডলাইন এবং সাথে কিছু টিপস। ঠিক আছে? তো তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করছি আমাদের আজকের ওয়ান শট লাইভ ক্লাসে। সাথে আছে আমি তোমাদের সাথে তোমাদের প্রাপ্তি আপু। তো আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু আপুকে কমেন্টে ঝটপট জানিয়ে ফেলি আমরা। ওকে, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? ওকে, অনেকেই দেখছি জয়েন করে ফেলেছি আমরা ক্লাসে, ভেরি গুড। যারা যারা এখন অবধি জয়েন হয়নি, কি করতে হবে তাদেরকে জয়েন করানোর জন্য লাইভ ক্লাসটা দ্রুত ঝটপট শেয়ার করে দিতে হবে, রাইট? জাস্ট একটা শেয়ার বাটন ক্লিক করলে কিন্তু তোমার ফ্রেন্ডরাও কি হেল্প পেয়ে যাচ্ছে। আর নিজে একা ভালো করার থেকে ফ্রেন্ডরা সবাই মিলে ভালো করলে সেলিব্রেশনটা অনেক অনেক বেড়ে যায়। আমরা ঝটপট শেয়ার করে ফেলি যেন বাকিরাও জয়েন করে ফেলতে পারে আমাদের আজকের লাইভটাতে। ওকে, আজকে বায়োলজির আমরা যে 3টা চ্যাপ্টার পড়বো, অধ্যায় 11, অধ্যায় 12 এবং অধ্যায় 13, এই 3টা চ্যাপ্টার আমি যদি একটা সার্ভে করি তোমাদের সবচেয়ে বেশি ভয়ের জায়গা, টেনশনের জায়গা এই 3টা চ্যাপ্টার নিয়ে। এই 3টা চ্যাপ্টারের কনসেপ্টগুলোর সাথে তোমাদের আগে পরিচিতিটা ছিল অনেক কম, তাই অনেক কিছু শেখার আছে, বুঝার আছে, জানার আছে কিভাবে এই 3টা চ্যাপ্টার পড়বে, এমসিকিউ কি প্রকার আসতে পারে, সিকিউর প্রশ্নগুলাই বা কিভাবে আসবে, কোন ট্যাকটিক্স ফলো করতে হবে, শর্টকাট ফলো করতে হবে, সব কিছুই আমি প্রমিস করছি আজকের এই লাইভ ক্লাসটাতে দিয়ে দিব। তো যারা পুরোটা সময় আপুর সাথে থাকবা, আমি এটুকু বলতে পারি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবা না। ঠিক আছে? তো আমরা ঝটপট জয়েন করে ফেলি এবং একই সাথে শেয়ারও করে ফেলি। ওকে, আমাকে ঠিকমতো যদি দেখা যায়, শোনা যায়, তাহলে একটু আপুকে কমেন্টসে বলে দিই যে অল গুড, অল ক্লিয়ার। ঠিক আছে? ওকে, আচ্ছা। আম, দেখা যাচ্ছে ঠিক মতো? অল ওকে, অল গুড। ওকে ওকে ওকে, অল ক্লিয়ার এবং চমৎকারভাবে একজন আমাদের পরিচিত ফেসের নাম দেখতে পাচ্ছি, কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ আশা করছি। তো সেও বলে ফেলতেছে যে কিভাবে কি পড়া যায়। দেখছো কত এক্সাইটেড সবাই? আমরা সবাই এক্সাইটেড হয়ে এখন আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো লেটস গো। ঠিক আছে, তো আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিই। হয়তোবা অনেকের সাথে এর আগে পেইডে ক্লাস করা হয়েছে, বাকি লাইভগুলো একসাথে করা হয়েছে, গত লাইভটাতে অনেকে ছিল, বাট আজকের লাইভটাতে হয়তোবা কেউ কেউ নতুন করে জয়েন করতেছ। তো আমার পুরো নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা ফারুকি প্রাপ্তি, একটা বিশাল বড় ইতিহাসের মতো নাম। প্রথম 3টা ওয়ার্ড বাদ দিয়ে শুধু লাস্টের ওয়ার্ডটুকু মনে রাখো, আমি হচ্ছে তোমাদের প্রাপ্তি আপু, মূলত বায়োলজি তোমাদেরকে পড়াই। তো আজকেও সেরকম বায়োলজির একটা ক্লাস। তো এবং আজকে আমরা যে 3টা চ্যাপ্টার পড়ব, 11, 12 এবং 13, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার বা টেস্ট পরীক্ষার দিকে আমরা যদি একটু তাকাই, এসএসসির দেখা গিয়েছে তোমার 20 থেকে 30% এমসিকিউ এখান থেকে আসে এবং সিকিউ তো তুমি অবশ্যই এখান থেকে পাবে। তো আজকে আমরা একটু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারগুলার এক একটা টপিক আমাদের কিভাবে পড়তে হবে, কোন চিন্তা ভাবনা করে করে পড়তে হবে, সব কিছুই কিন্তু আজকের এই লাইভ ক্লাসটাতে থাকছে। তো আজকের এই পুরো লাইভ ক্লাসটা করার পর তোমার মাথায় এই প্রশ্নটা আসবে যে লাইভ ক্লাসটা করে আসলে আমার উপকারটা কি হলো।
এই যে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে স্ক্রিনের সামনে চোখকে পানিশমেন্ট দিয়ে, মাথাকে পানিশমেন্ট দিয়ে আমি লাইফটা করতেছি, বাট আমার লাভটা কি হচ্ছে, রাইট? আজকের এই লাইভ ক্লাসে যে 3টা অধ্যায় তোমাদেরকে পড়াবো, আমি এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, যারা এই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা তাদের এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকবেই না, আর কোনো প্রবলেম থাকবেই না। এবং এই ক্লাসটার শেষে তোমাদের অনেকের কাছে স্লাইড, আপু স্লাইডটা কোথায় পাবো, আপনি তো স্লাইডে অনেক কুইক হ্যাকস দিয়েছিলেন কিন্তু স্লাইডটা তো পাচ্ছি না, এখন কি আমি আবার পুরো লাইভ ভিডিওটা দেখব? না, আজকের এই ক্লাসটার পর তোমাকে আমি ক্লাস স্লাইড দিব এবং বলো তো কি একই সাথে কে কে মনোযোগ দিয়ে আপুর ক্লাসটা করছে, আপু তো সেটাও দেখবে অবশ্যই। তার জন্য ক্লাসের ঠিক পর তোমাদের জন্য থাকবে 20 নম্বরের কুইজ পরীক্ষা। আর কি কি? আরেকটা হচ্ছে এক্সাম কিছু হ্যাক ভিডিও, এক্সাম হ্যাক ভিডিও এবং সাথে কিছু সাজেশনও, সেটা হতে পারে শর্ট কোশ্চেন যেটা তোমাদের নতুন করে যোগ হয়েছে, এবং সিকিউ কিভাবে লিখতে হয় সব কিছুই কিন্তু থাকছে। মূলত এই এক্সাম প্রিপেয়ার এই শর্ট ক্লাসটার পর তুমি কি কি পাচ্ছ? অনেক কিছু পাচ্ছ না? খুশি কে কে বলো তো, খুশি কে কে? ওকে, দেখি খুশি হলে একটা স্মাইল ইমোজি দিয়ে দিই যে আজকের লাইফটাতে আমরা এত কিছু পাচ্ছি। এটা তো জাস্ট একটা ট্রেইলার, তোমাদেরকে বলছি এটা কিন্তু শুধু একটা ট্রেইলার। মেইন তোমাদের যে মিশন, তোমাকে এসএসসিতে যাদের দেখা গিয়েছে যে হ্যাঁ প্রি টেস্টের সময় পড়াশোনা একটু গ্যাপ হয়ে গিয়েছিল, টেস্ট পরীক্ষার আগেও প্রিপারেশনটা মোটামুটি, এখন কি করা যায়, টেনশনে পড়ে গেছি, হাতে তো সময় নেই, তোমাদের এই বেসিক থেকে এক্সপার্ট লেভেলে নেয়ার জন্য আসছে আমাদের কি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এবং এই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে তোমরা যারা ভর্তি হবে তাদেরকে কিন্তু একইভাবে আমরা টেস্ট পরীক্ষার জন্য প্রিপেয়ার করে ফেলতেছি। তো এই সব কিছু তুমি কোথায় পেয়ে যাবে? এটা মূলত আমাদের 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রস্তুতি এবং ওয়ান শট যে ফ্রি কোর্স আছে সেখানে তুমি ফ্রিতে এনরোল করে, জাস্ট ভাবো ফ্রিতে এনরোল করে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কত কিছু তুমি পেয়ে যাচ্ছ। এই সুযোগ কি মিস করা উচিত কারো বলো তো? একদমই না। তাই কি করতে হবে? ছটপট ফ্রি কোর্সে এনরোল করে ফেলতে হবে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে আজকের কাজটা বায়োলজির, তো অনেকেরই আমি কমেন্ট দেখি আর্টসের, তারপর কমার্সের খুব মন খারাপ করে থাকে যে আপু শুধু সায়েন্স নিয়ে কেন চিন্তা, আমাদের তাহলে কি হবে? 10 মিনিট সবসময় সবার পাশেই ছিল এবং তোমাদের যারা ব্যবসায় শিক্ষা এবং মানবিকে আছো তাদের জন্য ক্লাস থাকবে, ঠিক আছে? এবং তোমরা যারা টেস্ট পরীক্ষার ফ্রি কোর্সে ভর্তি হচ্ছ তোমাদের জন্য জানো একটা বিশাল বড় নিউজ আছে, তোমরা 50+ রিভিশন ক্লাস পাচ্ছ। 50+, জাস্ট চিন্তা করো তোমার প্রিপারেশনের আর কোনো কিছু কি বাকি থাকে 50+ ক্লাস করলে? একদমই না, ঠিক আছে? ওকে, এবং তোমাদের কোর্সে যা যা বলি আপু, যেমন বায়োলজির ক্ষেত্রে তো চিত্র নিয়ে তো আমি সুপার ডুপার একটা প্ল্যান নিয়ে একদম ফুল রেডি, যারা যারা থাকছো তারা তারা একদম ফুল দামে পেয়ে যাবা। এটুকু বলতে পারি চিত্র নিয়ে যে টেনশন আছে যে চিত্র কিভাবে আঁকতে হয়, লেভেলিং ভুলে যায়, কোনটার সাথে কোনটা আঁকতে হবে, সব সমস্যা আমি দূর করে দিব, ঠিক আছে? বায়োলজির সব সমস্যা তোমার দূর হয়ে যাবে। এবং তোমাদের 100 নম্বরের মডেল টেস্ট থাকছে। তুমি যে প্রিপারেশন নিচ্ছ তোমার প্রিপারেশনটা কি ভালো হচ্ছে, কি অবস্থায় আছো সেই জিনিসটা বুঝারও কিন্তু কি তুমি একটা অপশন পেয়ে যাচ্ছ, তুমি মডেল টেস্ট দিচ্ছ। শোন আমি একটা কথা বলি, অনেক সময় যে স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে, ক্লাস করছি, বই পড়ছি, টেস্ট পেপার সলভ করছি না, তোমার কোনো লাভ হবে? কোনো লাভই হবে না। তোমার পরীক্ষাতে তো আর এটা বলে না যে বইয়ের এই টপিকটা লিখো, তোমার পরীক্ষাতে প্রশ্ন আসে যে পাওয়ার হাউস কাকে বলা হয়, উদ্ভিদ কোষে যে জিনিসটা থাকে প্রাণী কোষে কোনটা থাকে না। তোমার বইতে কি এভাবে লেখা থাকে? বইতে তো লাইন বাই লাইন লেখা থাকে। তোমার সেই প্রশ্ন অনুযায়ী উত্তর করার ক্ষমতা তুমি তখনই অর্জন করবা যখন তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। বায়োলজিতে মনে করো শুধু বই, একদমই না। বায়োলজি মতো সব সাবজেক্টে তোমার প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকেই, এখন থেকেই তোমার উচিত এক একটা চ্যাপ্টার পড়ে সেটার টেস্ট পেপার সলভ করা।
তাহলে তুমি নিজের অবস্থা বুঝতে পারবে পরীক্ষাতে কেমন প্রশ্ন আসবে এবং রেজাল্টটাও কি হবে, অনেক অনেক ভালো। আপুর এই টিপসগুলো একটু মাথায় রেখে ফলো করো, তাহলেই দেখবা ইনশাল্লাহ এসএসসিতে তোমার A+ কে আটকায়। আচ্ছা, এবং বিজ্ঞানের যে যে সাবজেক্ট থাকবে সেটা তো আমরা জানি, ব্যবসা শিক্ষাতেও বাংলা ইংরেজি সাধারণ গণিত বিজ্ঞান হিসাব বিজ্ঞান সব কিছুর সাথে ফিন্যান্স ব্যাংকিং আইসিটি ব্যবসায়িক উদ্যোগ এবং মানবিকদের জন্য অর্থনীতি পৌরনীতি নাগরিকতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ভূগোল এবং ভূগোল ও পরিবেশ এবং আইসিটি থাকছে। সব প্রিপারেশন তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু থাকছে এই কোর্সটায়। তো তুমি যদি চিন্তা ভাবনা একটু কমিয়ে যে কিভাবে পড়তে হবে কেন পড়তে হবে এসব চিন্তা থেকে একটু মুক্ত থাকতে চাও, তাহলে এই কোর্সটাতে ঝটপট ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ওকে, তাহলে চলো আজকে আমরা নেমে পড়ি আমাদের এমসিকিউর বিগিনিং লেভেল, শুরুর লেভেল। শুরুর লেভেল আমরা শুরু করছি কোনটা দিয়ে বলো তো? শুরু করছি আমরা অধ্যায় 11 দিয়ে। প্রথম প্রশ্নটা একটু দেখি কি বলছে। 10টি ভ্রূণথলির গর্ভযন্ত্র মোট কতটি কেন্দ্রিকা এবং ডিম্বাণু থাকে? দেখো, একটা এমসিকিউ পড়ার সময় তোমার প্রথম কাজ হবে সব এই লাইনটাকে ভেঙে ভেঙে পড়া, তাহলে তোমার দাগানোটা খুব ইজি হবে, ঠিক আছে? প্রথমে 10টি, তারপরে ভ্রূণথলি, এবং বাকি দুইটা শব্দ আমার কাছে কি জানতে চাচ্ছে, কয়টা কেন্দ্রিকা এবং ডিম্বাণু থাকে। এবার আসি ভ্রূণথলি জিনিসটা আসলে কি, ঠিক আছে? এই যে ভ্রূণথলি শব্দটা যে বলা হলো, এই শব্দটা আসলে কি, ঠিক আছে? এই শব্দটা হচ্ছে উদ্ভিদ, যে উদ্ভিদের শ্রী জননাঙ্গ কি হয়, সেটা কি হয়, কোষ, জনন কোষ, মূলত এটা জননাঙ্গ বা জনন কোষ, যেটার ভিতর কি থাকে বলো তো, ডিম্বাণু থাকে। এবং এই কোষটা দেখতে কেমন হয় জানো? এই কোষটা ঠিক দেখতে এমন আকৃতির হয়ে থাকে এবং এর অনেকগুলো অংশ থাকে। মূলত এই যে ভ্রূণথলি, এটাতে আমরা 3 ধরনের কোষ দেখতে পাই। অনেকে চমৎকারভাবে উত্তর দিচ্ছে, দেখি এখন উত্তরটা ঠিক হয় কিনা, ঠিক আছে? এই কোষটার এই যে উল্টো পাশে যে অংশটা থাকে, এখানে 3টা কোষ থাকে। এই 3টা কোষকে আমরা যেন কি বলি, প্রতিপাদক কোষ। আর মাঝ বরাবর এমন একটা জিনিস থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলাকে আমরা কি বলি জানো, কেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াস। আরেকটা যাবতীয় কোষ থাকে, সেটা কি জানি আমরা, এই যে নিচের অংশটুকু থাকে, এই অংশটুকুর একটা চমৎকার নাম আছে, দেখি কারা কারা বলতে পারো। এই যে ভ্রূণথলির উপরের দিকে থাকে 3টা প্রতিপাদক কোষ, মাঝে থাকে 2টা গৌণ নিউক্লিয়াস, আর নিচের দিকে যে অংশগুলো থাকে সেটারও একটা বিশেষ নাম আছে। দেখি কারা কারা বলতে পারি বিশেষ নামটা কি। এই যে অংশটা, এটাকে বলা হয়, দেখো, শ্রী জননাঙ্গ। তার মানে কি, এখানে মূলত বীজটা বা জাইগোটটা বা তার যে পরবর্তী বংশধর এখানেই মূলত শুরু হয়। তাহলে এটাকে একটা যন্ত্রের মতো কাজ করে উৎপাদন করতেছে না? আর এটা থাকতেছে কোথায়, শ্রী জননাঙ্গ। তো এটার নাম কি হয়ে যাবে বলো তো, গর্ভ যন্ত্র। স্টেপ বাই স্টেপ আমরা মনে রাখি, তাহলে এমসিকিউ গুলা সলভ করা আমাদের জন্য খুব ইজি হবে। এই গর্ভযন্ত্রের মাঝে যে অংশ থাকে সেটাকে আমরা বলে থাকি ডিম, মাঝের অংশটাকে আমরা কি বলতেছি, ডিম্বাণু।
আর এই ডিম্বাণুকে রক্ষা করার জন্য বা তার সাথে থাকার জন্য যে দুইজন ব্যক্তি থাকে এদেরকে আমরা বলে থাকি সহকারী কোষ। ঠিক আছে, পুরা চিত্রটা আমরা বুঝতে পারলাম। ভ্রূণথলিটা আসলে কি, এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কনসেপ্টটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসতেছি ভ্রূণথলিটা আসলে কি। ভ্রূণথলিটা হচ্ছে উদ্ভিদের স্ত্রী জননাঙ্গে যেখান থেকে ডিম্বাণুটা সৃষ্টি হয়। এটা দেখতে কেমন হয়, এর উপরের দিকে থাকে প্রতিপাদক কোষ, মাঝে থাকে দুইটা গৌণ নিউক্লিয়াস, আর তার ঠিক নিচে একটা বিশেষ জিনিস থাকে যেখানে মূলত ডিম্বাণু বা ডিম্বক বা স্ত্রী যে জনন রেণু সেটা থাকে। সেটাকে আমরা কি বলি, এই পুরা যন্ত্রটাকে, যেহেতু এটা উৎপন্ন করতেছে, এটা একটা যন্ত্র, যেহেতু স্ত্রী জননাঙ্গে থাকতেছে তাই এর নাম হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রের মধ্যে তিনটা জিনিস থাকে, মাঝে বিশাল একটা অংশ থাকে, তার নাম হচ্ছে ডিম্বাণু। এর পাশে, তার পাশে দুইজন সহকারী থাকে, তারা কি, তারা হচ্ছে সহকারী কোষ। অনেকটা কাবি খুশি কাবির গামে ওই যে কারিনা কাপুরের দুইজন ফ্রেন্ড থাকে না তার পাশে, এই সিনারিওটা ঠিক ওরকম দেখতে। ঠিক আছে, মাঝেরটাকে এরকম ডিম্বাণু, তার পাশে দুজন সহকারী কোষ থাকে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন বলছে এই পুরা জিনিসটায় আমার জানতে চাচ্ছে কেন্দ্রিকা কয়টা আর ডিম্বাণু কয়টা। এখন তোমরা আমাকে বলো কেন্দ্রিকা আমি কয়টা দেখতে পাচ্ছি। কেন্দ্রিকা, এই যে আমার সেই কেন্দ্রিকা যে আছে মূলত কি 1 2, কেন্দ্রিকা থাকে কয়টা একটা ভ্রূণথলির মধ্যে, 1 ভ্রূণথলিতে তোমার কেন্দ্রিকা থাকে 2টা, কেন্দ্রিকা। ঠিক আছে, আর কি বলছে ডিম্বাণু। ডিম্বাণু কোনটা, এই যে মাঝের বিশেষ যে অঙ্গটা সেটা হচ্ছে ডিম্বাণু। সেই ডিম্বাণু থাকছে কয়টা, ঠিক একটা। এটা কিসের, এটা একটার জন্য, একটার কেন্দ্রিকা থাকে 2টা, ডিম্বাণু থাকে কয়টা, একটা। এখন তোমরা আমাকে দেখি কারা কারা ম্যাথের বস, 10টা ভ্রূণথলি যদি হয় সেই ক্ষেত্রে আমার কেন্দ্রিকা কয়টা থাকবে আর ডিম্বাণু কয়টা থাকবে। ঝটপট ঝটপট ঝটপট, কি করব, এর সাথে কি গুণ করব, 10 গুণ করব। 2 এর সাথে 10 গুণ করলে কত হয় 20, আর 1 এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে 10। তাহলে আমার উত্তর কত, বুঝতে পারলাম উত্তর কি হবে, অপশন বি। কেন্দ্রিকা থাকে 2, যেটা 10 গুণ করলে হয় 20, ডিম্বাণু থাকে 1, যেটার 10 গুণ করলে হয় কত 10। আমি অনেকেই দেখছি একদম সুপার ডুপার ওয়েতে উত্তর দিয়ে ফেলছে, যেমন দেখতে পাচ্ছি এখনো নীলা একদম পারফেক্টলি বি উত্তর দাগায় ফেলছে। তারপর দেখি দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিছে আমাদের আজকের, ফাতেমা, তারপর হচ্ছে দিয়া, যারা, এর আগে একদম কোশ্চেনটা দেখেও কিন্তু অনেকে একদম পারফেক্টলি কারেক্ট উত্তর দিয়ে ফেলছে। তার মানে কি তাদের এই কনসেপ্টটা একদম ক্লিয়ার। এই যে রিমি কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, তাসনুভা কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, হুমায়রা কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, উজ্জ্বল কারেক্ট অ্যান্সার দিচ্ছে। একদম তোমরা এই কনসেপ্টের বস। চলো সেকেন্ড কনসেপ্টে যাই। এই যে আপু একটু আগে একটা চিত্র দেখালাম, সেখানে একটা কনসেপ্ট খুব ভালো করে পড়িয়েছি, কি সেটা বলো তো, গর্ভযন্ত্র। গর্ভযন্ত্রটা কি এইটুকু অংশ। এখন তোমরা আমাকে বলো এই যে গর্ভযন্ত্রে মূলত কয়টা কোষ থাকে, এই যে গর্ভযন্ত্রটা যে আপু আঁকলাম এর মূলত কয়টা কোষ থাকে, এতে মূলত তোমার 3টা কোষ থাকবে, অবশ্যই একটা ডিম্বাণু এবং 2টা সহকারী কোষ। ওকে, এবার আসো ছেলেদের গোফ দাড়ি গজায় কোন হরমোনের কারণে। প্রথমে আসি হরমোনটা কি। হরমোনটা হচ্ছে এমন একটা তরল রাসায়নিক পদার্থ যেটা তোমার শরীরে সরাসরি কোনো কাজ করবে না, কিন্তু কোনো একটা কাজ হতে সে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে। ঠিক আছে, যেমন বাসায় যদি কোনো কিছু রান্না করা হয়, তোমার মাই কিন্তু মূলত রান্না করে, তুমি কি হও, হেল্পিং হ্যান্ড হও, এটা এই লবণটা একটু, লবণের কৌটাটা একটু দাও, চিনির কৌটাটা একটু আগিয়ে দাও, এরকমভাবেই মূলত হরমোনটা কাজ করে। এখন ছেলেদের ক্ষেত্রে যেই হরমোনটা কাজ করে, এখানে আমরা হরমোন নিয়ে
অনেক সময় অনেক কমপ্লেইন আসে যে আপু হরমোন মনে রাখতে পারতেছি না, সেই ক্ষেত্রে একটা ট্যাকটিক্স শিখাবো এখন আমরা, ঠিক আছে? শব্দটা আপুর সাথে সাথে লিখো, এইচ এ টি, হ্যাট, ঠিক আছে? এখন এটাকে ভাঙি। এইচ দিয়ে হচ্ছে হি, তার মানে ছেলে, এ দিয়ে আসে অ্যান্ড্রোজেন, টি দিয়ে আসে টেস্টোস্টেরন। তাহলে ছেলেদের ক্ষেত্রে এই যে আপু যে শর্টকাটটা দিলাম, হ্যাট, হি, অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন, এই তিনটার মধ্যে কোথাও কি তুমি ইস্ট্রোজেন দেখতে পাচ্ছ, থাইরক্সিন দেখতে পাচ্ছ, রিল্যাক্সিন দেখতে পাচ্ছ? পাচ্ছি তো না। তাহলে কারেক্ট অ্যান্সার আসলে কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে টেস্টোস্টেরন। এটার আমরা একটা স্ক্রিনশট বা একটা নোট নিয়ে রাখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ এই ট্রিক্সটা। যেহেতু হরমোন নিয়ে আমরা অনেক সময় অনেক কনফিউজড হয়ে যাই, বুঝি না আসলে কোন হরমোনটা কিসের জন্য কাজে লাগতেছে, এবং এই হরমোন থেকে এই চ্যাপ্টারের অনেক অনেক এমসিকিউ আসে। এবং এটা যেহেতু তোমাদের বোর্ডেও চলে আসছে, চট্টগ্রাম বোর্ডে 17 সালে, তাই এই ট্রিক্সটা একটু মনে রাখো, ঠিক আছে? হ্যাট দিয়ে আমরা ছেলেদের এই যে তাদের বয়সন্ধিকালে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের জন্য কোন কোন হরমোন কাজে লাগে সেটা মনে রাখতে পারছি, ঠিক আছে? ডান? এই পর্যন্ত আমাদের ক্লিয়ার সব? ওকে, হুম, ডান ম্যাম, ভেরি গুড। ওয়ারিজা, ওকে ওকে, স্বর্ণাও বলে ফেলছে ওর ডান। তো চলো এবার আমরা সামনে আগাই। অবশ্যই টেস্টোস্টেরন। ওকে, কত সপ্তাহের পরে ভ্রূণকে আমরা ফিটাস বলি, ঠিক আছে? ফিটাস হচ্ছে ভ্রূণ বৃদ্ধির ধাপের দেখা যায় এমন একটা সপ্তাহ, যেটাকে আমরা বলে থাকি যেই সময়টায় একটা ভ্রূণটা কিভাবে তৈরি হয়, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ এসে যখন মিলিত হয়, তখন যে জাইগোটটা সৃষ্টি হয় সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার অবস্থা, ওটাকে আমরা বলে থাকি ভ্রূণ। এই ভ্রূণটার এমন একটা সময় আসে যখন তার প্রত্যেকটা অঙ্গাণু, তার হাত পা থেকে শুরু করে সব কিছু খুব ছোট ছোট আকারে থাকে। এই যে কিউট একটা ছবি আমরা দেখতে পাচ্ছি না, এটা মূলত একটা ফিটাসের ছবি। দেখো, তার মাথা এবং তার হাত পাগুলা ছোট ছোট, খুবই ছোট ছোট। এই অবস্থাটাকে বলি ফিটাস। এই যে যেই সময়টায় ভ্রূণটা মূলত ফিটাসে রূপান্তরিত হয়, সেটাকে আমরা কি বলি? সেই সময়টা কত? সেই সময়টা হচ্ছে এই যে 8 সপ্তাহ, ঠিক আছে? 8 সপ্তাহ পর তোমার যে ভ্রূণটা থাকে মানুষের, সেই ভ্রূণটা কিসে পরিণত হচ্ছে? ফিটাস। ক্লিয়ার? ওকে, এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কত মাসে? ঠিক আছে, এখন তোমরা আমাকে একটু বলো তো যে এইডস রোগের জন্য দায়ী কে? এইডস রোগ কেন হয়, কি কারণে হয়? দেখি এই কনসেপ্টটুকু কে জানো? এটা তো খুবই বেসিক কনসেপ্ট। দেখি 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 জলদি 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 দেখি কারা কারা ফাস্টেস্ট ওয়েতে উত্তর দিতে পারে। আপু যেটা জিজ্ঞেস করছি সেটা তো উত্তর দিতে পারলাম না, এখন কি হবে? এইডস রোগ কেন হয়, কিসের জন্য হয়? দেখি, কারোর মনে নেই? মুনতাহা একদম কারেক্ট উত্তর দিয়ে ফেলছে, সেটা হচ্ছে HIV ভাইরাসের জন্য হয়ে থাকে। এবং HIV ভাইরাস এমন একটা ভাইরাস, সে না খুবই দুষ্ট প্রকৃতির, বুঝছো? সে তোমার শরীরে যাবে, তোমার শরীরে যে এইডসের যে লক্ষণগুলা সে সেগুলো প্রকাশ হতে দিবে না, কিন্তু সে করবে কি, তোমার সাথে লুকোচুরি খেলতে খেলতে তোমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সে নষ্ট করে দিবে।
তাহলে চিন্তা করো কত দুষ্ট এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসটা লুকিয়ে থেকে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে একদম নষ্ট করে দিবে, কিন্তু তোমার লক্ষণটা কিন্তু সে প্রকাশ করতে দিবে না, এবং সে এই যে লুকোচুরি খেলে আমাদের শরীরের ভেতর ঢুকে, সেই সময়টা হচ্ছে 6, তাহলে কি 6 মাসে মূলত লক্ষণগুলা প্রকাশ পায়, এবং এই 6 মাসে সে আমাদের শরীরে থেকে সব ক্ষতি করে যাবে। তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবে, তুমি যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছ। এর জন্য এইডসকে আমরা এত মারাত্মক ভয়াবহ একটা রোগ হিসেবে চিন্তা করি বা কনসিডার করি, ঠিক আছে? একটা আদর্শ ফুলের কয়টা অংশ থাকে? একটু ফুলটাকে আঁকবো আপু, যে আদর্শ ফুলের যে আমরা যে চিত্রটা বইতে আঁকি সেটা একটু এঁকে ফেলি যে কিরকম হয়। ওকে, প্রথমে যে কাজটা করতে হবে, এখানে কম 3টা অংশ দিয়ে সেটাকে আমরা এইভাবে বাড়িয়ে দিব, এখানে একটা ফাঁপা অংশ এঁকে দিব, তারপর একটা অংশ এরকম থাকে, এখানে ছোট ছোট কিছু পাতা থাকে, তারপরে এখানে এইরকম কয়েকটা লম্বা অংশ থাকবে যাদের মাথায় এরকম 2টা বো টাইপসের টুপি পরানো থাকবে, এবং তারপর তাদেরকে আচ্ছাদন করে রাখবে কে? তাদেরকে আবৃত করে রাখছে কে? এখন ফুলটার তো সব আঁকলাম, ফুলটাকে তো আমার ধরতেও হবে, তাই না, নাকি? ঠিক আছে, এই ফুলটা খুবই বেসিক একটা ফুল যেটা আমরা 10 সেকেন্ডে আঁকতে পারি। এবং বায়োলজিতে আমি একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে যে জিনিসটা থাকে বায়োলজিতে আমার একদম হুবহু বইয়ের মতো একদম সেম টু সেম চিত্র হলেই আমার টিচার আমাকে মার্কস দিবে, না হলে আমার টিচার আমার খাতায় সুন্দর মতো এরকম গোল বসিয়ে দিবে। একদমই না ব্যাপারটা। তুমি তোমার টিচারকে জাস্ট পারফেক্ট মনে করো, তোমার বইয়ের হুবহু সেম হওয়া লাগবে না, 40 to 50% সেম রাখো, কিন্তু লেবেলিংটা কোন অংশটাকে কি বলে এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ওভাবে করে বুঝিয়ে চিত্রটা আঁকতে পারো, তোমার টিচার কনফার্ম তোমাকে ফুল মার্কস দিবে, ঠিক আছে? এই যে চিত্রটার অনেকগুলো অংশ আছে, প্রথমে আসি যে অংশটা দিয়ে আমি ধরছি সেটাকে আমি কি বলি? বৃতি। এই যে অংশটা এটাকে আমি কি বলি? পুষ্পাক্ষ। লাল অংশটা দলমণ্ডল, আর এই যে টুপি পরা যে ভাই সাহেব সে হচ্ছে পুংস্তবক। আর এই তো আমাদের এখানে এই অংশটাকে আমরা বলি স্ত্রীস্তবক, যেখানে কি থাকে? ডিম্বাণু থাকে। এখন দেখি তোমরা গুনে গুনে বলো তো কয়টা অংশ আঁকলাম? 3টা, 2টা, 4টা, নাকি? বলো তো বলো তো বলো তো, ছটপট বলো, ছটপট। ওকে, সিরাত, ফাতেমা, তারপর ওকে, ঠিক আছে, সবাই কারেক্ট উত্তর দিচ্ছি, কিন্তু আপুকে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে 5টা অংশ। দেখো তো কি কি আঁকলাম? দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, পুষ্পাক্ষ অ্যান্ড বৃতি, টোটাল 5। কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? একটা আদর্শ ফুলের মূলত 5টা অংশ থাকে। এখন তোমরা আমাকে একটা আদর্শ ফুলের এক্সাম্পল দাও তো কমেন্টে। আদর্শ ফুল একটা এক্সাম্পল বলো যে এই ফুলটাকে দেখলেই মনে হয় সে খুবই আদর্শ, ডিসিপ্লিন, ঠিক আছে? আদর্শ কেন বলা হচ্ছে বলো তো? তুমি স্কুলে যাচ্ছ, তুমি যদি ইউনিফর্ম ঠিকঠাক মতো না পরে যাও, তোমাকে কি আদর্শ স্টুডেন্ট বলবে? তাহলে আদর্শ ফুল এমন একটা ফুল যার মধ্যে 5টা অংশই থাকে। এখন বলো তো এই 5টা অংশ থাকা এই যে আদর্শ ফুলের কনসেপ্ট, সেটার একটা এক্সাম্পল দাও তো আপুকে। এই তো জবা, ভেরি গুড। জবা, জবা এমন একটা ফুল যেটাকে আমরা আদর্শ ফুল বলে থাকি, ঠিক আছে? এবার দেখো এই যে সেই দুষ্ট ভাইরাস, এই যে সেই এইচআইভি ভাইরাস, এখন আসো তাকে নিয়ে একটু পড়াশোনা করি, ঠিক আছে?
এই চমৎকার চিত্রটা তো দিলাম, এখন ফ্রেন্ডদেরকেও তো দেখাতে হবে, তাই কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার দিতে হবে। আরেকটা কথা, গত লাইভেও যেমন বলছিলাম এই লাইভেও সেম কথা, যার তোমাদের লাইভ যদি শেয়ার অনেক অনেক বেশি হয়, আজকে সত্যি একটা বিশাল বড় সারপ্রাইজ আপু তোমাদের জন্য নিয়ে আসছি, এবং সেটা পেলে তোমার যে মাঝের অনেক ভয় প্রিপারেশনের সেটা দূর হয়ে যাবে, অ্যাটলিস্ট বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, তাই বেশি বেশি আমরা শেয়ার করে ফেলি আমাদের আজকের লাইভ ক্লাসটা। ঠিক আছে, মিমি একদম বৈজ্ঞানিক নাম সহ বলে দিছে সেরা। ওকে, তোমরা কি শুধু লাইভে তোমরাই কমেন্ট করে ভালো করতে চাচ্ছ, নাকি ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছ? ভাল লাগে না ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে? ভালো তো লাগা উচিত, ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে একসাথে একদম সবাই গোল্ডেন পেয়ে এসএসসিতে সেলিব্রেশন তো অনেক অনেক হাই হবে। ফ্রেন্ড একজন যদি কেউ খারাপ করে ফেলে, দেখা যায় তুমি যদি সত্যিকার অর্থে ফ্রেন্ড হয়ে থাকো, তোমার ফ্রেন্ডের জন্য তোমার খারাপ লাগবে, লাগবে না? তাই তোমার ফ্রেন্ডেরকেও তো বেনিফিটেড করতে হবে, তারও যেন প্রিপারেশনটা ভালো হয়, তাহলে কি হবে, সবাই মিলে একসাথে একটা ভালো রেজাল্ট করতে পারবে এসএসসিতে। তাই শেয়ার করে ফেলি, আর শেয়ার বেশি হলে তো আপু সবসময় বলি একটা সারপ্রাইজ তো আছেই, তাই। ওকে, এখন দেখি এইচআইভি ভাইরাস এমন একটা ভাইরাস, এখানে একটা চিত্র দেওয়া আছে, যদি কখনো এইচআইভি দিয়ে প্রশ্ন আসে, চোখ বন্ধ করে আপুর এই চিত্রটা জাস্ট মনে করবা, যে এই চিত্রটা আমরা 5 সেকেন্ড একটু সবাই দেখি চিত্রটা। ঠিক আছে, সবাই একটু দেখি। ওকে, ওকে, দেখছি। এবার আমরা একটু চিন্তা করি এর মধ্যে কি কি আছে আর প্রশ্নে আমার কি কি বলছে। এইচআইভি ভাইরাসে থাকে, ওকে সুমাইয়া সেরা, এই যে সুমাইয়া হচ্ছে একদম রিয়েল ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দিচ্ছে। আবার অনেকে বলছে যে কি, ওকে, ও মা, একজন বলে ফেলতেছে যে সে শেয়ার বেশি করবে না, তাহলে তার ফ্রেন্ডরা বেশি বেশি পেয়ে যাবে। হুম হুম হুম, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আচ্ছা, দেখি এখন আমরা প্রথমে বসে আরএনএ, দেখি আরএনএটা খুঁজি খুঁজি খুঁজি, এই যে পেয়ে গেছি আরএনএ। তারপরে বলছে ক্যাপসিড, দেখি ক্যাপসিডটা কোথায় কোথায় কোথায়, এই যে ক্যাপসিড। 3 নম্বরে বলছে ফসফোলিপিড লেয়ার, এই যে লিপিড ঝিল্লি। তাহলে আরএনএ ভাইরাসে আরএনএ যেমন, এইচআইভি ভাইরাসে আরএনএ যেমন থাকে, ক্যাপসিড তেমন থাকে, এবং একই সাথে ফসফোলিপিড লেয়ারও থাকে। 3টা জিনিস থেকে একদম কনফার্ম, আরএনএ, ক্যাপসিড, ফসফোলিপিড লেয়ার। তাহলে এই 7 নম্বরের উত্তর কি হবে? অবশ্যই 1, 2 ও 3, রাইট। চলো, এই কোশ্চেনটা এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, একটু প্রথমে আমরা বুঝি কি বলছে। এন এন মিলে হয়েছে 2n, এইটুকু দেখে কি মনে হচ্ছে এটা কোন বিভাজন, দেখি। এন থেকে এন, এই দুইটা মিলে হয়ে গেছে 2n। এই বিক্রিয়াটার মাধ্যমে তোমার আসলে কোন জিনিসটাকে বলতেছে বলো তো? প্রজনন, রাইট। এখন এই প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে যেটা যে উৎপন্ন হচ্ছে, যে একটা শিশু তার যে বৃদ্ধি ঘটবে, সেটার কথাই বলা হচ্ছে 2n বলতে তোমার সেই জাইগোটকে বোঝানো হচ্ছে। জাইগোটটা আসলো কিভাবে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে, রাইট। এই যে এই এন এর একটা আসতেছে পুং, আরেকটা আসতেছে স্ত্রী, এবং এই দুইটা মিলে যে 2n হচ্ছে সেটা মূলত কি? একটা জাইগোট। এই যে ছোট্ট এই জাইগোটটা যখন সে বড় হবে, তার বড় হওয়ার জন্য অনেক অনেক কিছুর প্রয়োজন। সেই যে প্রয়োজনীয় জিনিসগুলা আবার কিছু অপ্রয়োজনীয় জিনিসও তৈরি হয়। এখন এই অপ্রয়োজনীয় পদার্থটাও কি তার শরীর থেকে বের করতে হবে না? সে থাকে কোথায়? মার শরীরের ভেতরে। এখন তার ভেতরে থাকা যা কিছু, তার খাবার হোক, অক্সিজেন হোক, বা তার শরীরের অপ্রয়োজনীয় কিছু জিনিস, এটা হতে পারে নাইট্রোজেন ঘটিত, এই যে বর্জ্য পদার্থগুলা বের করার জন্য একটা অঙ্গাণুর খুবই গুরুত্বপূর্ণ। সেই অঙ্গটা কি আমরা জানি,
এই অঙ্গটা হচ্ছে অমরা বা প্লাসেন্টা। তাহলে এই যে কাজগুলো আপু বললাম, অক্সিজেন সরবরাহ, তার মানে অমরা অক্সিজেন সরবরাহ অবশ্যই করে। এবং দেখি আমরা একটা শিশু জন্ম হওয়ার পর তার নাভির সাথে আমরা কি দেখি এরকম একটা নলের মতো অঙ্গ যুক্ত থাকে যেটাকে কেটে ফেলা হয়, দেখি তো অঙ্গটাকে কেটে ফেলা হয় না? তাহলে কি ওটা স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। তাহলে এই পয়েন্টটাও কি হয়ে যাচ্ছে, কারেক্ট হচ্ছে। মাতৃদুগ্ধ উৎপাদনের হরমোন তৈরি করে, এটাও কারেক্ট। তাহলে আলটিমেটলি এই যে এখানে প্রশ্নটা দেখো অনেক ডিপ কনসেপ্ট থেকে তোমার কোশ্চেনটা করছে। তুমি যদি n+n মিলে 2n এই জিনিসটা না বুঝো, তুমি কিন্তু সেখানে আটকায় যাবে এবং ঘাবড়ায় যাবে, কারণ এরকম এমসিকিউ বা এরকম তথ্য তোমার বইয়ের ওইভাবে ডিরেক্টলি লেখা নাই। তাই কি করতে হবে, প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে, 1, 2 ও 3, ঠিক আছে? ওকে, এবার এই চিত্রটার দিকে একটু তাকাই। এই চিত্রে দুইটা অংশ দেখতে পাচ্ছি, এটা মূলত কি বলতো, এখানে ডিম্বাণু, গৌণ নিউক্লিয়াস, এখানেও একটা বড় আছে, এটা মূলত কি নিষেক প্রক্রিয়াটাকে মূলত দেখানো হচ্ছে। এই যে দেখো, একটু আগে আমরা যে এমসিকিউটা সলভ করলাম সেটা ছিল প্রাণী দেহে, তাই তো? প্রাণী দেহে পুংগ্যামেট স্ত্রী গ্যামেট এসে জাইগোট তৈরি করে, জাইগোটটা মায়ের পেটে বড় হওয়ার জন্য কি বলতো অনেক অনেক উপাদানের প্রয়োজন হয়, বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রয়োজন হয়, সেটার জন্য অমরা বা প্লাসেন্টা কাজ করে। উদ্ভিদের ক্ষেত্রেও তো এরকম একটা অঙ্গাণুর প্রয়োজন, তাই না? যে মূলত এই যে ভ্রূণটা যে বড় হবে উদ্ভিদের, সেটা বড় হওয়ার জন্য তো তার একটা রক্ষা করার ব্যাপার আছে, তার পুষ্টির দরকার আছে। এই সব কিছু A to Z নিশ্চিত করে থাকে তোমার কি বলতো, এই যে এখানে পি দেওয়া যে অঙ্গাণুগুলা, এই যে ছোট ছোট কোষগুলা, সেই কোষগুলা মূলত হচ্ছে তোমার এই যে রক্ষা, খাদ্য সব কিছু নিয়ন্ত্রণ করে উদ্ভিদের দেহে যখন একটা কোষ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং এই কোষটাকে আমরা ডিম্বক রন্ধ্রও বলি না, প্রতিপাদক কোষও বলি না, ডিম্বক মূলও বলি না, এটাকে আমরা বলে থাকি ভ্রূণ পোষক টিস্যু। শব্দটাতেই দেখো পোষক, পোষক মানে কি, সে পোষ্য করতেছে, পুষছে, কি পুষছে, ওই যে ছোট যে কোষটা যেটা বড় হচ্ছে তাকে রক্ষা করা, তাকে খাদ্য দেওয়া, সব কিছু নিশ্চিত করছে মূলত এই যে পি চিহ্নিত অংশ, অর্থাৎ ভ্রূণ পোষক টিস্যু, ঠিক আছে? এই কোশ্চেন থেকে আরেকটা প্রশ্ন, এম দিকের অংশটাতে আমরা একটু তাকাই, এটা কি, এম অংশটা কি দেখি একটু কমেন্টে বলো আপুকে, এম কি, এম 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 কি? একটু আগে আপু চিত্র এঁকে দেখাইছি, বলেন বলেন। এক্স্যাক্টলি, এই তো কারেক্ট অ্যান্সার, এটা কি গৌণ নিউক্লিয়াস। এখন তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে? এই ইম্পর্টেন্ট এমসিকিউটা সলভ করার জন্য আমাদের কিছু কিছু কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? ওকে, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ করাচ্ছি। নিজে একা একা করার থেকে ফ্রেন্ড মিলে করলে যদি তারপর একটু ডিসকাস করো, পড়াশোনাটা কি ভালো হয় বেশি? হ্যাঁ নাকি না? হ্যাঁ, অনেকেই বলতেছো যে হ্যাঁ আপু আমি একা ভালো করলেই তো ভালো, আমার ফ্রেন্ড ভালো করবে, আমার ভালো লাগে না। ভেরি ব্যাড, এরকম সেলফিশ হওয়া যাবে না, সবাই মিলে একসাথে ভালো করতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ওয়ারিজা, থ্যাংক ইউ। সে খুবই ভালো ফ্রেন্ড। ওকে, আসো, এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই অংশটুকু, এটা মূলত স্ত্রী জনন কোষের অংশটুকু। এখানে যে জিনিসটা হয়
তোমার পুং যে দুইটা গ্যামেট, পুং গ্যামেটগুলা এখানে আস্তে করে চলে আসে, ঠিক আছে? পুং গ্যামেটটা আসার পর একটা পুং গ্যামেট এই যে এই নালী বেয়ে বেয়ে এই যে ডিম্বাণু আছে না, ডিম্বাণুর সাথে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে কি হলো? 1 নাম্বার একটা পুং জনন কোষ মিলিত হলো কার সাথে? ডিম্বাণুর সাথে। এবং কোন প্রক্রিয়ায়? এটার এন মিলে হয়ে গেল 2n, নিষেক এই প্রক্রিয়াটা। আরেকটা থেকে গেল, সেটা কোথায় যাবে? এই যে আরেকজন যে ভদ্র ব্যক্তি এখানে চুপচাপ বসে আছে, ভদ্র ব্যক্তি না, পুংজনন কোষ, সে কি করবে? এখানে আস্তে 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 এই যে গৌণ নিউক্লিয়াস ছিল না, দুইজন গৌণ নিউক্লিয়াস কি করবে বলো তো? গৌণ নিউক্লিয়াসদের সাথে যে সে বসে পড়বে, ঠিক আছে? তাহলে আরেকটা কি করছে? আরেকটা পুংজনন কোষ যে মিলিত হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে, ঠিক আছে? যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন দেখো তো, পুংজনন কোষ মানে n, আর গৌণ নিউক্লিয়াস ছিল কয়টা? 2, তাহলে 2n। এখন বলেন 2 আর 1 মিলে কত হয়? দেখি ম্যাথে কে ভালো, এগুলো তো বাচ্চা কালের ম্যাথ, পারবেনই আপনারা, তাই তো? তাহলে এটা কি হবে? এটা হবে 3n। এই যে 3nটা তৈরি হলো, এই 3nটাকে বলা হয়ে থাকে শস্য। 3n নর্মাল থেকে একটু আলাদা, এবং এটাকে আমরা কি বলে থাকি? শস্য বা দানা, ঠিক আছে? ক্লিয়ার? এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি? ওকে, আমার নাম নিয়ে এখন অনেকে নির্দ্বিধায় আসো যে আপুর নাম কি? আমার নাম হচ্ছে প্রাপ্তি আপু, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি? ক্লিয়ার 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 না কি বলেন? না বুঝতে পারলে আপু আবার বুঝাবো, কোনো প্যারা নাই, ঠান্ডা মাথায় বুঝেন জিনিসটা। এই তো অনেকে তো মানে সুপার জিনিয়াস, একদম পারফেক্টলি উত্তর দিয়ে যাচ্ছে, 3 এক সুপার ডুপার স্টুডেন্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমাদের এমসিকিউটাতে যে জিনিসটা চাচ্ছে যে এই যে গৌণ নিউক্লিয়াসটা যে তৈরি হলো, এটা কি নিষেকের ফলে এটি শস্যে পরিণত হলো না? কারণ আপু বলছি 3n, শস্য বা দানা, ঠিক? নিষেকের পর n সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন দেখো তো, নিষেকের ফলে এটি জাইগোট, এই যে গৌণ নিউক্লিয়াস, তার সাথে জাইগোটের কি কোনো সম্পর্ক আছে? না, কারণ পুংজনন কোষের একটা অলরেডি মিলিত হয়ে গেছে গৌণ তোমার ডিম্বাণুর সাথে, আরেকটা মিলিত হয়েছে গৌণ নিউক্লিয়াসের সাথে। তাহলে গৌণ নিউক্লিয়াসের সাথে জাইগোট তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আসছে না। তাহলে বলো তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? 1 এবং 2। অবশ্যই জাইগোটের সাথে গৌণ নিউক্লিয়াসের কোনোই সম্পর্ক নেই নেই নেই, ঠিক আছে? চলো সামনে আগাই, কিন্তু তার আগে এই যে অনেকে যে শেয়ার করতেছো, ক্লাস করতেছো, কি কি পাচ্ছি? এই যে কুইক হ্যাকসগুলো, অনেকে দেখা যাবে একটু মন খারাপ করবে যে কিছু পেলাম না, কি হলো, তাই তো? তোমাদের দেখা যাবে এই শেয়ারিং না করার কারণে অনেকে এই সুবিধা থেকে বঞ্চিত হবে। ভেরি স্যাড, বেশি বেশি করে শেয়ার করে ফেলি, ঠিক আছে? আর দেখো তো কি, ক্লাস স্লাইড পেয়ে যাচ্ছ তুমি, এর পরপরই নিজের কতটুকু ক্লাসে কতটুকু শিখলে সেটা জানার জন্য, এবং আমি দেখবো যে তোমরা কে কত ভালো করলে, তার জন্য 20 নম্বরের কুইজ, এবং একই সাথে হ্যাকস ভিডিও, সেটা হতে পারে সিকিউ, সেটা হতে পারে এসকিউ। ওকে, সেরা। এই তো শাহনাজ চলে আসছে, ও হচ্ছে আমার ক্লাস 9-এর। ভেরি গুড। ওকে, ক্লাস 9-এও যেহেতু সেম বই সেম জিনিস, ক্লাস করলে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবা না, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবা। ওকে ওকে, চলো। এবং এই যে সব কিছু তুমি পেয়ে যাবা আমাদের যে 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা এবং 1 শট ফ্রি কোর্স যেটা আছে, সেখানে যেয়ে তুমি ফ্রিতে এনরোল করে এই সব কিছু পেয়ে যাবা,
ঠিক আছে। এবং 20 নম্বরে যেটা, সেটা আমি একটা পোস্ট দিয়ে দিব, সেখানে একটা কমেন্ট দিয়ে দিব, কমেন্টে তোমাদের লিঙ্কটা থাকবে যেখানে তোমাদের পরীক্ষাটা যে দিতে হবে, এবং ঝটপট পরীক্ষাটা দিতে হবে। আমি দেখতে চাই কারা কারা বেশি ভালো করে। ঠিক আছে, চলো সামনে আগাই। এই যে মানব দেহের যে চিত্রটা এবং পাশে একটা ফল দেখে অনেকেই কনফিউজড হচ্ছে যে এই ফল কোথা থেকে আসলো, বইতে তো এই ফল ছিল না। ঠিক আছে, ওকে। শাহাদাত 6-এর সেরা। শিখো, ক্লাসে অনেক কিছু শেখার আছে, এগুলো তুমি একটু বড় হয়ে আবার শিখবে, ক্লাসটা করো। ওকে, এই যে চিত্রটা দেখি তো কয়টা এখানে গোল গোল আছে, একটু গুনি তো কয়টা গোল গোল আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16। এই যে 16 কোষ বিশিষ্ট যে অংশটা তৈরি হয় সেটার একটা চমৎকার নাম আছে, সেটাকে আমরা বলে থাকি মেরুলা। এই মেরুলাটাতে যখন গহ্বর আসে, বিশেষ করে পানি চলে আসে, তখন এটা আরেকটা আকারে যায় এবং সেটা বলের মতো দেখতে, এবং সেটাকে আমরা কি বলি, ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, জিনিসটা এমন, মেরুলা যখন থাকে কোষগুলা দেখো অনেকটা এই মালবেরি ফলের মতো দেখতে না, এরকম একটা আরেকটার সাথে এভাবে যুক্ত যুক্ত অবস্থায় থাকে। যখন এদের মধ্যে একটা গহ্বরের সৃষ্টি হয় তখন কোষগুলা এরকম একটা মাঝে গহ্বর রেখে এরা এইভাবে আকার তৈরি করে, এবং এটাকে আমরা তখন বলি ব্লাস্টোসিস্ট। তাহলে পরীক্ষাতে যদি মেরুলা বা ব্লাস্টোসিস্ট নিয়ে প্রশ্ন আসে, কনসেপ্ট আমরা বুঝবো। মেরুলা হচ্ছে যখন সেটা কি হচ্ছে, 16 কোষ বিশিষ্ট একটা অঙ্গতে পরিণত হচ্ছে, কিন্তু তার মধ্যে যখন পানি আসে একটা গহ্বরের মতো, দেখো মালবেরি ফলটাতে সবকিছু এরকম কনজাস্টেড অবস্থায় আছে, সেটা মেরুলা। কিন্তু যখন এদের মধ্যে এরকম একটা ফাঁপা বা ফাঁকা অংশের সৃষ্টি হবে ঠিক মাঝে, তখন সেটাকে আমরা কি বলবো বলো তো, সেটাকে আমরা বলতেছি ব্লাস্টোসিস্ট। এখন তোমাদের প্রশ্ন যে এই যে মেরুলা সৃষ্টি হলো সেটা তোমার কত ঘন্টা পর হয়, সেটা হয়ে থাকে মূলত 72 ঘন্টা বা কয়দিন, 3 দিন, রাইট? ওকে, এই প্রশ্ন থেকে আরেকটা, এই ছবি থেকে আরেকটা প্রশ্ন আছে, সেটা কি, এই যে চিত্রটা তুমি দেখলা এটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়, জাইগোটের ক্লিভেজের ফলে, অমরা সৃষ্টির আগে, নাকি ব্লাস্টোসিস্ট আগের পর্যায়ে? দেখো, ব্লাস্টোসিস্ট যখন তৈরি হবে তার আরও পরে যে প্ল্যাসেন্টা তৈরি হয়। ঠিক আছে, দেখা যায় তোমার এই যে প্লাসেন্টা বা যা তৈরি হচ্ছে সেটা হতে আরও অনেক সময় লেগে যায়। সেই সময়টা কত? অমরা সৃষ্টি হয় মূলত 12 সপ্তাহ পর। এবং তাহলে দেখো তো অপশন বিটা কি কারেক্ট? এই যে এখানে দেওয়া জাইগোটের ক্লিভেজের মাধ্যমে অবশ্যই তোমার 16 কোষ হইলো কিভাবে, তোমার শুরুর দিকে ছিল একটা পুং আর একটা স্ত্রী, মাত্র দুইটা, একটা থেকে দুইটা হয়েছে জাইগোট। তারপরে এই জাইগোটটা কি হয়েছে, বিভাজিত হয়েছে, মানে কি ক্লিভেজ মানে কি ভেঙে যাওয়া, দুইটা থেকে কয়টা হয়েছে, চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে সে 16টা হয়েছে, ভেঙে 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 ভেঙে। তাহলে এই যে ভেঙে ভেঙে হচ্ছে, তাহলে প্রথম অপশন যেটা বলছে সেটা একদম কারেক্ট। কিন্তু 2 নম্বর অপশনে বলো অমরা সৃষ্টির আগে হয়। অমরা তো সৃষ্টি হয় তোমার 12 সপ্তাহ পর, আর আমার মেরুলা হয়ে থাকে মাত্র 3 দিনে। তাহলে 12 সপ্তাহ আর 3 দিনের ইকুয়েশন তো মিলল না। তাহলে কি 2 নাম্বার অপশন কি কাটা। 3 নাম্বার অপশন অবশ্যই কারেক্ট, ব্লাস্টোসিস্টের আগে, আপু একটু আগেই বললাম যে 16টা কোষের মাঝে যখন গহ্বরের সৃষ্টি হয় সেটাকে বলি ব্লাস্টোসিস্ট। তাহলে 3 নাম্বার অপশনও কি কারেক্ট। তাহলে আলটিমেটলি এটার কারেক্ট অ্যান্সার কি হচ্ছে 1 ও 3, 2 না। বুঝতে পারছি আমরা মেরুলা, ব্লাস্টোসিস্ট, অমরা কখন সৃষ্টি হয়, এমসিকিউটা আসলে পারবো। কনসেপ্টও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এই যে ভ্রূণের বিকাশটা যে হয় সেটার ধাপগুলাও কিন্তু আমাদের ক্লিয়ার হচ্ছে, হচ্ছে না? আমরা মেরুলা কাকে বলে, কিভাবে ব্লাস্টোসিস্টের সৃষ্টি হচ্ছে, অমরা কোন ধাপ, সব বুঝতে পারলাম না? চলো এবার আমরা পরেরটাতে যাই। শিমুল ফুলের পুংস্তবক। দেখো এখানে তুমি যে দেখতে পাচ্ছ না এরকম এই অংশগুলার মাথা এরকম গোল গোল, এগুলো একটা দেখতে পাচ্ছি নাকি অনেকগুলা দেখতে পাচ্ছি?
অনেকগুলো না, গুচ্ছ আকারে আসে না, তাহলে এটাকে আমরা কি বলবো? এটার অ্যান্সার হবে বি, বহু গুচ্ছ। এবং বইতে খুব সুন্দরভাবে একটাই এক্সাম্পল দেওয়া আছে বহু গুচ্ছে, সেটা হচ্ছে এই শিমুল ফুল। ঠিক আছে, ওকে। বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? আগেরটা সলভ করলাম, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অবশ্যই অপশন বি। ওকে, স্বপরাগায়ন, স মানে কি? নিজ। এখন এই নিজটা কিভাবে হতে পারে? একই ফুলে, বা দুই একই উদ্ভিদের দুটি ফুলে। ঠিক আছে, দুইটা কন্ডিশন আমার স্বপরাগায়নের জন্য। হতে পারে একটা ফুলের মধ্যে হচ্ছে, আরেকটা হতে পারে একই উদ্ভিদের দুইটা ফুলের মধ্যে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখি, এই যে একটা গাছ, এই পরাগায়নটা হতে পারে শুধুমাত্র একটা ফুলের মধ্যে, বা এই ফুলের সাথে এই ফুলের। এটাই কি? স্বপরাগায়ন। এখন উদাহরণ থেকে দেখি তো কোনটা যায় স্বপরাগায়নের সাথে। ধুতুরা, পেঁপে, শিমুল, কুমড়া। দেখি, কুমড়া, অবশ্যই কুমড়া। আরও কিছু এক্সাম্পল আছে, যেমন ধুতুরা সরিষা ফুলে এবং মূলাতে কি? আচ্ছা, এখানে এখানে দেখো কারেক্ট অ্যান্সারটা তাহলে আমাদের কি হচ্ছে বলো তো? এটার কারেক্ট অ্যান্সার হবে আমাদের সরিষা বা ধুতুরা, কুমড়া না। ঠিক আছে, ক্লিয়ার? 10-এর কি বলছি? 15, আমরা এখন 15-এ চলে গেছি। 15-এর এ, এক্স্যাক্টলি। এটা কখনোই হবে না কুমড়া, যা চোখে দেখি সব কিছুই বিশ্বাস করা যাবে না। এখান থেকে লেসন হচ্ছে এটাই, তুমি চোখে যা দেখছো সব কিছুই কি ওভাবে বিশ্বাস করা যাবে না। মাঝে মাঝে যেটা আমরা দেখছি না চোখে, সেটার উল্টাটাও কারেক্ট হতে পারে। ঠিক আছে, ওকে। এবার আসি, অমরা যে আছে, অমরার ক্ষেত্রে প্রযোজ্য কয়টা? এক্সাম্পলগুলো দেখি একটু, আমরা অপশনগুলো দেখি কি বলা। প্রথমে, নিষেকের 10 সপ্তাহের মধ্যে গঠিত হয়। 2 নাম্বার বলছে, হ্যাঁ 15 তো অবশ্যই এ, ভেরি গুড। দেখি, নিষেকের 10 সপ্তাহের মধ্যে গঠিত হয়, ভুল। একটু আগে আপু বলছি 12 সপ্তাহের মধ্যে গঠিত হয়। ভ্রূণ এবং মাতৃজরার মধ্যে স্থায়ী অঙ্গ, বাচ্চাদের বা আমাদের সবার কি সারা জীবন এরকম একটা নালীর মতো বিশেষ অঙ্গ নিয়ে কি আমরা ঘুরে বেড়াই? বেড়াই নাকি না? বেড়াই না। তাহলে এটা কি স্থায়ী হবে? অবশ্যই না। প্রসবের সময় দেহ থেকে নিষ্ক্রান্ত হয়, হয়। বর্জ্য পদার্থ শোষণ করে, ও মা এটা কেমন কথা? বর্জ্য পদার্থ শোষণ করে কেন হবে বলো তো? বর্জ্য পদার্থ শোষণ করে কি হবে? অবশ্যই না। সেটা কি হবে বলো তো? বের করে দেওয়ার কাজটা করে থাকে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? সি, প্রসবের সময় দেহ থেকে কি হচ্ছে? নিষ্কাশিত হচ্ছে। এরপরে একটা ঔষধের নাম দেখি, হাইড্রোক্সি ক্লোরোকুইনিন। এটা বলতো কোন রোগের ক্ষেত্রে বেশি করে ইউজ করে বলতো? দেখি কারা কারা বইটা পড়ছে। হাইড্রোক্সি ক্লোরোকুইনিন, হাইড্রোক্সি ক্লোরোকুইনিন কিসের জন্য ব্যবহার করা হয়? সি, সি কেন হবে? কেউ জানেনই না বাবা, বই পড়ে তো সবাই উদ্ধার করে ফেলতেছেন সবকিছু।
এটা মূলত ব্যবহার করা হয় বাত জ্বর। বাত জ্বরের মানে যখন হয় তখন এটা ব্যবহার করা হয়, কিন্তু এই ওষুধটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানে কি, কিছুটা ক্ষতি করে। কি ক্ষতি করে? আমাদের চোখে যে পিগমেন্ট কোষগুলো থাকে না, রঙিন পিগমেন্ট, সেই পিগমেন্ট কোষগুলোকে যেন কি করে, নষ্ট করে ফেলে। তাহলে কি তুমি কিছু দেখবা, দেখতে পারবা না? তো এটাই। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি। ওকে। মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সুস্থ, এরূপ ক্ষেত্রে তাদের সন্তানের শতকরা কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে? এই ক্ষেত্রে আমরা দুইটা জিন সম্পর্কে পড়াশোনা করছিলাম, মনে আছে? এই জিন সেই ভূত প্রেতাত্মা জিন না, এটা হচ্ছে তোমার বায়োলজির জিন। বায়োলজির জিন দুই প্রকার, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রকট শব্দটা থেকে কি বোঝানো হচ্ছে? তার একদম মাসল টাসল একদম আধিপত্য বেশি, সে যেখানে থাকবে অন্য কিছু সেখানে কি আসতে পারবে না, ঠিক যেমন কালো রঙের মতো। ঠিক আছে? তাই তো, কালো রঙের মতো। যে কোনো রঙের সাথে তুমি যদি কালো রং মেশাও, বলো তো সেখানে কি ওই রংটা থাকবে নাকি কালো রংটা বেশি থাকবে? কালো রংটা বেশি থাকবে, তাই তো। ঠিক একইভাবে প্রকট জিনটা কোনো কিছুর মধ্যে যখন থাকে, সেক্ষেত্রে কি হবে? সেই জিনটারই আধিপত্য বেশি থাকবে, সেখানে প্রচ্ছন্ন 10টা থাকুক 12টা থাকুক কোনো যায় আসে না, প্রকট একাই 100। ঠিক যেমন কালো রঙের মতো, তুমি অনেক প্রকার রং নিলা, কিন্তু তারপরও কালো মিশালে দেখবো কালো রঙের আধিপত্যটাই বেশি থাকে। সবসময় প্রকট জিনের কনসেপ্ট বা প্রকট প্রচ্ছন্নর মধ্যে যদি তুমি দ্বিধায় পড়ে যাও যে আসলে প্রকট কোনটা প্রচ্ছন্ন কোনটা, এটাই মনে রাখবা যে প্রকট হচ্ছে আসলে কি, কালো রংটা। ঠিক আছে? ওকে, এবার আসি, আমাকে কি বলছে? থ্যালাসেমিয়ার বাহক। তাহলে কি তার মধ্যে থ্যালাসেমিয়া একদম পুরোপুরি আছে নাকি নেই, দেখি বলো তো কমেন্টে। থ্যালাসেমিয়ার বাহক তার মানে কি, সে পুরোপুরি থ্যালাসেমিয়ার পেশেন্ট না, তার একটা থাকবে প্রকট, একটা থাকবে প্রচ্ছন্ন। আর বাবাকে বলছে পুরোপুরি সুস্থ, তার মানে কি সে এই অবস্থায় আছে, তাই তো? নাকি পুরোপুরি ক্যাপিটাল টি হবে? দেখি এটার উত্তর কারা কারা দিতে পারে। এই যে বাবা সুস্থ, সেটা যখন আমি লিখতেছি আমি টি দিয়ে দুইটাই প্রকাশ করতেছি। এখন তোমরা আমাকে বলো, বাবাকে যদি আমি সুস্থ বলি তাহলে সেটাকে আমি কোন আকারে লিখবো? ক্লাস 6-এর অনেকেই ক্লাস করছো, সেরা। বাহ, ভালোই আগ্রহ তাহলে তোমাদের, নাকি? দেখি দেখি দেখি, এইটার উত্তর তো দিতেই হবে। নাই, ভেরি গুড। কিন্তু তোমরা আমাকে বলো, বাবা পুরোপুরি সুস্থ, সেই ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল দুইটাই টি হবে, ভেরি গুড। এখন আমরা কি করব, এদের মধ্যে করে দেখি যে এদের প্রজননের যখন হবে তখন এদের নেক্সট প্রজন্মের মধ্যে কি কি হবে। প্রথমত এই দুইটা আলাদা অংশে ভাঙবে, ভাঙার পর এর একটা অংশের সাথে এর একটা অংশ যুক্ত হবে।
প্রশ্নটাতে বলছে যে তোমার কত ভাগ থ্যালাসেমিয়ার বাহক হবে। এই যে ক্যাপিটাল টি যুক্ত যে দুইজন ব্যক্তি তারা কিন্তু সুস্থ, স্মল টি যুক্ত এই যে দুইজন ব্যক্তিবর্গ এরা কি বাহক। তাহলে কত হচ্ছে 50% সুস্থ থাকতেছে আর 50% কি বাহক হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি 50%। চলো, একই প্রজাতির জীবের সবসময় একই থাকে কোনটি? মানুষ মানুষ, গরু গরু, ছাগল ছাগল, এদের মধ্যে কমন থাকে কোনটা? এই যে মনে করো ক্লাসে যারা কমেন্টে সমানে স্প্যামিং করছে তাদের মধ্যে কমন কি, আর যারা মনোযোগ সহকারে ক্লাস করতেছে তাদের মধ্যেই বা কমন কি? বা যারা চুপচাপ বসে না থেকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেছে, ঠিক আছে, বা নিজের প্রোফাইলে এই যে ইম্পর্টেন্ট লাইফটা যেখানে তোমাদের শর্টকাট অনেক কিছু দেওয়া হচ্ছে সেটা রেখে দিচ্ছে, যেন তোমার মনে করো তোমার এখন বায়োলজির এই চ্যাপ্টারটা পড়তেছো, মনে আসতেছে না আপু কি বলতেছি, এখন কি তুমি আবার ঢুকে আবার পুরো জিনিসটা কি চেক করবা, গো থ্রু করবা, নাকি তোমার এটাই সুবিধা হয় তুমি যদি নিজের প্রোফাইলে শেয়ার করে রাখো, ঝটপট খুঁজে বের করে আপু কি কি বলছো ওই অংশটুকু দেখে ফেলি, ইজি না? এদের মধ্যে আসলে বলো তো কমন জিনিসটা কি? কি সেটা হচ্ছে জিন। সবসময় মনে রাখবা একই প্রজাতির যা কিছু থাকবে সবার মধ্যে জিনটা খুবই কমন, ঠিক আছে? ওকে, কোন কোষে প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে থ্যালাসেমিয়া রোগ হয়? থ্যালাসেমিয়া রোগ কি? থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেখানে তোমার কি হয় বলো তো, লোহিত রক্তকণিকাগুলা কি হয়ে যায়, সুন্দর থাকে নাকি নষ্ট হয়? বলেন বলেন, বলে যান বলে যান বলে যান, কি লোহিত রক্তকণিকা কি হয়, সুন্দরভাবে থাকে, সাজিয়ে থাকে নাকি নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়, তাই তো, নষ্ট হয়ে যায়। এখন তাহলে কোন কোষের প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে থ্যালাসেমিয়া রোগটা আসলে হয়? যেহেতু লোহিত রক্তকণিকা নিয়েই সব সমস্যা, তাহলে অবশ্যই লোহিত রক্তকণিকার প্রোটিনের জিনগুলো নষ্ট থাকার কারণেই থ্যালাসেমিয়া রোগটা হয়ে থাকে। ইজি পিজি। চলো, এই যে কোনটি ডিএনএতে অনুপস্থিত? খুব চমৎকারভাবে আমরা এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। এখানে একটা বিড়ালের ছবি দেখা, যেটা নিয়ে সবাই কি চিন্তা করতেছে, আচ্ছা বিড়াল কেন আসলো, বিড়াল কেন আসলো, তাই তো। এখন এই কিউট বিড়ালটা কি করব, সবাই দেখলে ভাল লাগবে, রাইট? আমরা একটু ঝটপট এই বিড়ালটার ছবিটাও একটু আমরা দেখাই সবাইকে, রাইট? শেয়ার করে ফেলি ঝটপট। এই যে বিড়ালটা দেখো, ছোট্ট একটা বিড়াল কিন্তু হেলদি। তাহলে এখান থেকে একটা কি লাইন লিখতে পারি, আ tiny টাইনি জায়ান্ট ক্যাট। এই লাইনটাতে দেখি তো কোন কোন শব্দগুলা একটু আলাদা। এ টি জি সি, ঠিক আছে? এটা কিভাবে আসতেছে? এটা আমি বলবো, কিন্তু তার আগে এই যে টাইনি জায়ান্ট ক্যাট একটা সুন্দর মতো বিড়ালের যে ছবি এঁকে দিলাম সেটার রহস্যটা আবিষ্কার করব যদি মানুষ অনেক বেশি বেশি থাকে। আমরা কি করে ফেলি, শেয়ার করে ফেলি ঝটপট। তাহলে আমরা কি চমৎকারভাবে এই বিড়ালটার, কিউট বিড়ালটার হিস্ট্রিটা কি সেটা এখন রিভিল করব, ঠিক আছে? ওকে, জিনিসটা হচ্ছে দেখো, এ দিয়ে কি হয় জানো? অ্যাডেনিন। টি দিয়ে কি হয় জানো? থায়ামিন। জি দিয়ে হয় গুয়ানিন। আর সি দিয়ে হয় সাইটোসিন। তাহলে ডিএনএতে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, নাকি আর টাইনি জায়ান্ট ক্যাট? মজা না? ভুল হবে আর কখন এগুলা থেকে এমসিকিউ আসলে? ছটপট এটার একটা এসএস নিয়ে ফেলি আমরা।
ডান। কিউট না বিড়ালটা? দেখো ওকে দিয়ে আমরা কত পড়াশোনা করে ফেলতেছি, ডিএনএ পড়ে ফেলছি ওকে দিয়ে, ভাবা যায়? একটা নর্মাল বিড়াল, একটা কিউট বিড়াল দিয়ে, নর্মাল না ডেফিনেটলি কিউট, কিউট একটা বিড়াল দিয়ে আমরা ডিএনএতে কি কি থাকে পড়ে ফেলছি। তাহলে প্রশ্নটাতে কি বলছে, অনুপস্থিত থাকে কোনটা? এখানে জায়ান্ট আর টাইনি জায়ান্ট ক্যাটে ইউ দিয়ে কিছু ছিল? ছিল তো না, কারেক্ট অ্যান্সার কি হবে? ডি। এরপরে থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারেন? দেখো থ্যালাসেমিয়া রোগীদেরকে একটা জিনিস খুব বেশি করে বলা হয়, সেটা হচ্ছে বেশি লৌহ সমৃদ্ধ খাবার না খেতে। তাহলে বেশি লৌহ সমৃদ্ধ এই অপশনগুলোর মধ্যে কি কি মনে হচ্ছে? যকৃৎ অবশ্যই, ডিম অবশ্যই, মাংস অবশ্যই, কিন্তু মাছ, মাছ হচ্ছে প্রোটিনের একটা বিশাল বড় উৎস, ঠিক আছে, প্রোটিনের। তাহলে থ্যালাসেমিয়ার রোগীকে তুমি কি বেশি বেশি খেতে বলবা, যকৃৎ, ডিম, মাংস নাকি মাছ? অবশ্যই মাছ। তাই এই লাইনটা থেকে দেখো একটা প্রশ্ন হয়ে গেল থ্যালাসেমিয়ার পেশেন্টদের ওখান থেকে। বই খুব ভালো করে পড়তে হবে, শুধু পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। একটা লাইন চমৎকারভাবে তোমাদের বইতে দেওয়া, বেশি লৌহ সমৃদ্ধ ফল ও খাবার পরিহার করতে হবে। খাবারগুলোর মধ্যে কি কি? যকৃৎ, ডিম, মাংস খাওয়া যাবে না, তোমার আরো ক্ষতি হবে। কারণ কি হবে জানো, তোমার তো লোহিত রক্তকণিকাগুলো নর্মালি কাজ করতেছে না, প্রোটিনগুলো নষ্ট হয়ে গেছে। তোমার তখন কি হবে, লোহিত রক্তকণিকাগুলো শরীরে জমা হতে থাকবে, শরীরে জমা হতে হতে তোমার অঙ্গাণুগুলোকে আরো অকেজো করে দিবে। তাই যাদের থ্যালাসেমিয়া আছে তাদের লৌহ সমৃদ্ধ খাবার বেশি খাওয়া যাবে না। খেলে কি হবে, তার লোহিত রক্তকণিকা এমনি নষ্ট, লৌহগুলা ওইভাবে ভাঙতে পারবে না, আস্তে আস্তে জমা হবে, অঙ্গাণু নষ্ট হবে। এই কনসেপ্ট একটু মনে রাখো, একটু নোট ডাউন করেও রাখো দরকার হলে, ঠিক আছে? যে কি, যদি সে লৌহ সমৃদ্ধ খাবার বেশি খেত তাহলে কি হতো, যেহেতু লোহিত লোহিত রক্তকণিকাগুলা কি হতো বলতো, প্রোটিনটা নষ্ট না, তাই কি হতো, জমা হতো। আর জমা হওয়া কি খুব ভালো? একদমই ভালো না, ঠিক আছে? এটুকু জিনিস একটু মাথায় রাখতে হবে। চলো সামনে আগাই। সেটা হচ্ছে ডিএনএ ডাবল হ্যালিক্সের সর্বত্র, ডিএনএ ডাবল হ্যালিক্সের ব্যাস সর্বত্র কত? ঠিক আছে, ডিএনএ ডাবল হ্যালিক্স তুমি যদি একটু চিন্তা করো, এই যে দুইটা সুতার মতো, এরা কি করে, এইভাবে ঘুরতে থাকে, এই একটা ঘূর্ণন, এই যে আরেকটা ঘূর্ণন, এই যে দুইটা ঘূর্ণন হচ্ছে না এদের মধ্যে, পেঁচিয়ে 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 এই যে দুইটা ঘূর্ণন যে হলো, এই দুইটা ঘূর্ণনের মাঝের যে অংশটা সেটাকে আমরা কি বলি, ব্যাস, ঠিক আছে? চিত্রতে যদি আমরা দেখি এরকম একটা যদি হয়, এদের এই যে মাঝের অংশটাকে আমি কি বলতেছি, ব্যাস বলতেছি না, এই যে এই ব্যাসটা কত হয়ে থাকে, 20 অ্যাংস্ট্রম, সবসময় মনে রাখতে হবে। এই যে অংশটা এটা হয়ে থাকে 20 অ্যাংস্ট্রম। আর পূর্ণ ঘূর্ণন কি, এই যে আপু একটু আগে যে রশির একটা ছোট্ট রশি দিয়ে দেখালাম, এই যে দুইটা, এটা একটা পূর্ণ ঘূর্ণন, এটা একটা, এই পুরাটা মিলে এই যে একটা এস, কমপ্লিট একটা এস কে আমরা বলে থাকি পূর্ণ ঘূর্ণন। সেটা কত, সেটা হচ্ছে 34। আর এই যে অল্প একটু অংশ অংশ যে ভাগ সেটা হয়ে থাকে 3.4 অ্যাংস্ট্রম। খুব ভালো মতো মনে রাখতে হবে, ডাবল হ্যালিক্সের মাঝের ব্যাসটা হয় 20 এবং তোমার একটা পূর্ণ এসটাই হচ্ছে পূর্ণ ঘূর্ণন, সেটার হয়ে থাকে 34, আর ছোট ছোট অংশের যে ভাগ সেটা হয়ে থাকে 3.4। চলো সামনে আগাই। গুয়ানিন সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে কয়টি? দেখি কারা কারা এটার উত্তর দিতে পারে। বলেন, হাইড্রোজেন বন্ড থাকে কয়টা?
অবশ্যই তিনটা। এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে সিটা যখন আমরা লিখি অনেকটা থ্রির মতো না, তাই এদের মধ্যে তিনটা বন্ধন থাকে। কিন্তু এ বা টি, দেখো টিতে আমরা কয়টা আঁকি, এই যে জাস্ট দুইটা দাগ দিয়ে আঁকি না, টি যখন আমরা লিখি দুইটা দাগ দিয়ে লিখি না, তাই এদের মধ্যে বন্ডটা থাকে টু। এইভাবে জাস্ট মনে রাখবা, সিটা দেখতে থ্রির মতো, তাই জি এবং সির মধ্যে বন্ধন থাকে তিনটা। টি লিখি দুইটা এরকম দাগ দিয়ে, তাই এ এবং টির মধ্যে বন্ধন থাকে দুইটা। ক্লিয়ার? চলো, প্রচ্ছন্ন জিন দ্বিতীয় বংশধরে কত ভাগ প্রকাশ পায়? চলো একটা আমরা পানে টেকে ফেলি বা একটা গ্রাফ এঁকে ফেলি। প্রথমটা কি, এরকম যদি দুইটা আমি টি টি দিয়ে থাকি তাহলে কি হবে বলো তো? এরকম চারটাতেই কি প্রকার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? টি টি টি। কিন্তু যদি আমি এমন ভাবে নিই একটা প্রকট আর একটা প্রচ্ছন্নর মধ্যে, যেমন তখন কি হবে, চারটার মধ্যে এরকম একটা প্রকাশ পাবে না? মনে করো এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, এদের মিলিতভাবে যে বংশধরটা তৈরি হলো এরকম চারটা, সেটাকে আমরা কি বলতেছি? F1 বা প্রথম বংশধর। এদের মধ্যে যখন আবার প্রজনন হচ্ছে তখন যে বংশধরগুলো তৈরি হয় সেগুলা কি, এটার সাথে এটার একটা অংশ, আবার এর সাথে এর একটা অংশ, এর সাথে এর একটা অংশ, এবং এর সাথে এর এই অংশগুলো তৈরি হলো। এটা কিন্তু প্রথম বংশধরের পর দ্বিতীয় বংশধর আমি যখন তৈরি করতেছি, F2। ঠিক আছে? এখন দেখো তো আমাকে কি বলছে, প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিনের প্রকাশ একমাত্র কোথায় হচ্ছে বলো তো? এই জায়গায়। ক্যাপিটাল টি থাকা মানে সেটা প্রকটের আয়ত্তে, প্রচ্ছন্ন এখানে কিছু করবে না। কয়টা পাচ্ছি? চারটা। তার মধ্যে আমার প্রচ্ছন্ন জিন প্রকাশ পাচ্ছে কত? মাত্র একটা। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? 1/4। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি। তাহলে এটা আসলে পারবো আমরা। চলো সামনে আগাই। ডিএনএতে কোন নাইট্রোজেন অনুপস্থিত? একটু আগেই পড়ছি, ওই যে বিড়াল, কি হবে? ইউরাসিল। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ক্লাস শেষে কিন্তু একটা পরীক্ষা আছে, তাই ক্লাসগুলো খুব ভালো মতো করতে হবে, এবং সেই সাথে কিন্তু কিছু কুইক হ্যাক্সারও পেয়ে যাচ্ছ, তাই সেটার অ্যাক্সেস পেতে হলেও ক্লাসটা লাস্ট পর্যন্ত ঠান্ডা মাথায় নোট করে করে পড়তে হবে। ঠিক আছে, চলো। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের যে মতবাদ কাদের দ্বারা অনুপ্রাণিত? একদম বইয়ের লাইন, এই চ্যাপ্টারে কিছু বইয়ের লাইন খুব গুরুত্বপূর্ণ, তো এগুলো খুব ভালো মতো পড়তে হবে। কি হবে? ম্যালথাস ও ওয়ালেস, খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা এই চ্যাপ্টারের। বিশেষ করে যে ডারউইনের মতবাদটা কিভাবে আসলো, কিসের ভিত্তিতে করলো, সে কোন বইটা লিখলো, কবে লিখলো, এই সালগুলা এই চ্যাপ্টার থেকে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে। এই যে বাবা মার বৈশিষ্ট্যগুলো আমাদের শরীরে আসছে, সেটা কিসের ভিত্তিতে আসছে? অবশ্যই অনুলিপন না, না সেটা জীব প্রযুক্তি, না সেটা নিষেধ। কি হবে? বংশগতি। বাংলাদেশের শতকরা কত লোক বর্ণান্ধ? এটা তো একদম বইয়ের এক্স্যাক্ট এমসিকিউ। কি হবে? সেটা হবে 10%। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আসবে এই পরীক্ষাতে, ধরে নিতে পারো। যেহেতু সেটা 19 সালে আসছে, তোমাদের আসবে 26-এ, তো এটা একটু নোট ডাউন করে রাখো যে বাংলাদেশের শতকরা কত ভাগ লোক বর্ণান্ধ। আচ্ছা, এবার তো পড়ে ফেললাম, ওই টাইমে তোমাদের একটা চিত্র দেখে ফেললাম, এটার উত্তর দাও তো, যে ডিএনএ গঠনে পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? 20, 34, 3.4। দেখি কারা পারে এটার উত্তর দিতে। ভেরি গুড, সেটা কত হবে? 3.4। একটার থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 3.4, কিন্তু পূর্ণ ঘূর্ণন, ওই যে একটা কমপ্লিট এসে মূলত 34 লাগে।
কোনটি পিউরিন? ঠিক আছে, পিউরিনটা মনে রাখার জন্য কি হবে বলো? পিউরিনের এটা আমরা কি দিব? দেখি পিউরিন কোনটা। দেখি কারা কারা গোল্ডের মতো একদম পিওর। অনেকেই তো বলছো ফ্রেন্ডকে জানাবো না, বলবো না, নাম্বার বেশি পাবে, তাহলে তারা কি পিওর অ্যাজ গোল্ড? তুমি যদি পিওর অ্যাজ গোল্ড হয়ে থাকো, তুমি এখনই শেয়ার বেশি বেশি করে করবা, ফ্রেন্ডদেরকে জানাবা, বলবা, এবং তোমার প্রোফাইলেও রাখবা, যেন তোমার যখন প্রয়োজন হবে ভিডিওটা জাস্ট ওপেন করে কিভাবে এমসিকিউ, কিভাবে শর্টকাটগুলো ফলো করতে হয় সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। আজকে প্রত্যেকটা এমসিকিউতে কিন্তু অনেক অনেক শর্টকাট ছিল, এবং তোমাদের ইন ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ারিংয়ের ব্যাপারটাও ছিল, তাই সেগুলা কিন্তু নোট ডাউন বেশি বেশি করে করতে হবে। এখন বলো পিওর অ্যাজ গোল্ড দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি? পিউ দিয়ে আসতেছে পিউরিন, এটাতে কি আর এটাতে কি বলেন? এটাতে হচ্ছে অ্যাডেনিন আর এটাতে হচ্ছে গুয়ানিন। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? এওজি। জাস্ট এটুকু আমরা মনে রাখবো, পিওর অ্যাজ গোল্ড। বাস, পিউরিন কোনটা? পিওর অ্যাজ গোল্ড। তাহলে পাইরিমিডিন কোনটা? বের করা ইজি, খুব ইজি। চলো সামনে আগাই। আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? যেহেতু ডিএনএতে ইউরাসিল নাই, তাহলে আরএনএতে কি আসে? ইউরাসিল। শুধুমাত্র আরএনএতে প্রাপ্ত নাইট্রোজেনাস ক্ষারক কোনটা? আরএনএ। সেম প্রশ্ন, জাস্ট একটু ঘুরিয়ে দেখো। প্রশ্ন প্র্যাকটিস করলে কিন্তু তুমি বুঝতে পারবা। এই প্রশ্ন দেখে কিন্তু তুমি ঘাবড়াবা না, যখন তোমার পরীক্ষাতে সেম প্রশ্ন আসবে ঘাবড়াবা না, কারণ একই জিনিস জাস্ট একটু পেঁচিয়ে দিয়ে ফেলছে। কি হবে সেটা? ইউরাসিল। চলো, সুবিচার পাওয়া যায় নিচের কোন টেস্টের মাধ্যমে? হ্যাঁ, এক্স রে করতে যাও, পাবা, বুঝতে পারবো। কেউ যদি তোমার জিনিস চুরি করে ধরতে পারবা? পারবা না, রাইট? তাইলে কারেক্ট অ্যান্সার আসলে কি? সেটা হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে সুবিচার পাবা, রাইট? কেউ যদি তোমার একটা জিনিস চুরি করে ফেলে, সেই চোরকে ধরার জন্য তো তুমি এক্স রে করলে কোনো লাভ হবে না, রাইট? কি করতে হবে? বা ফিঙ্গারপ্রিন্ট দিলেও তুমি বুঝতে পারতেছো না, লাভ কোথায় হচ্ছে? ডিএনএ টেস্ট করলে। নিচের কোনটির জন্য ডিএনএ টেস্ট? এখন যে তুমি ডিএনএ টেস্ট করবা, তুমি কি করবা? তোমার যাদের যাদের মনে হচ্ছে যে এরা এরা আসামি, এদের কি আঙ্গুল কেটে ফেলবা, এরকম লোম এরকম ছিঁড়ে ফেলবা, নাকি তুমি এদের অস্থি কেটে ফেলবা? কি ডেঞ্জারাস! ছোট্ট একটা জিনিস হারানোর জন্য মানুষের আঙ্গুল হারায় যাচ্ছে, লোম হারায় যাচ্ছে, অস্থি হারায় যাচ্ছে। কেমন লাগবে জিনিসটা? খুবই অদ্ভুত। তাই এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে লালা। ঠিক আছে? নমুনা হতে কি প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করা হয়? অবশ্যই এটা রাসায়নিক। রাসায়নিক প্রক্রিয়ায় অনেক প্রকার কেমিক্যাল দিয়ে আমরা মূলত ডিএনএটাকে আলাদা করে ফেলি, তাই। এরপরে কোন কোষের গাঠনিক উপাদান আলফা ও বিটা গ্লোবিউলিন? এটা মূলত এসেছে থ্যালাসেমিয়া থেকে। সেটা হচ্ছে লোহিত যে রক্তকণিকা থাকে তার মধ্যে এই চমৎকারভাবে দুইটা জিনিস থাকে, একটা আলফা এবং বিটা, এবং এই দুইটা প্রোটিন জিন তারা কি করে? তারা হচ্ছে নষ্ট। সেই কারণে কি হয়? লোহিত রক্তকণিকাও নষ্ট এবং রোগটা কি হয়ে যায়? থ্যালাসেমিয়া। কারেক্ট অ্যান্সার কি হবে? লোহিত রক্তকণিকা। ক্লিয়ার? চলো সামনে আগাই। শিশুরা জটিল রক্তশূন্যতা রোগে ভোগে কখন? এই যে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি। কেউ বলতে পারবা সেই দুইটা ভাগে যে ভাগ করি, সেই দুইটা ভাগ কি কি? ছটপট দেখি বলে ফেলেন। এই যে ফাহিম সাহেব, আপনি 37 নাম্বার বললেন কি? সি। দেখি, হ্যাঁ ঠিক আছে। 36 বি, একদম কারেক্ট। ওকে, বলেন তো দেখি দুইটা প্রক্রিয়ার নাম কি কি? এই যে থ্যালাসেমিয়ার দুইটা ভাগে আমরা ভাগ করি, একটাকে কি বলি আর একটাকে কি বলি? একটা
একটাকে বলি আমরা মেজর, আরেকটাকে বলি মাইনর। মেজর কোনটা জানো? যেখানে তোমার বাবা ও মা দুইজনেরই থাকে। আর মাইনরে হচ্ছে বাবা অথবা মা। তাহলে পরীক্ষাতে যদি পার্থক্যতে আসে অনুধাবনে, থ্যালাসেমিয়ার দুইটা প্রক্রিয়ার পার্থক্য লিখো, কিভাবে লিখবা? কিভাবে একটা হচ্ছে মেজর, আরেকটা কি মাইনর। মেজরে বাবা মা দুইজনেরই, আর মাইনরে শুধুমাত্র একজন। এবং এই যে মেজর, এটা মূলত প্রকাশ পায় জন্মের পর প্রথম বছরে, ঠিক আছে? ওকে, এরপরে কমেনসেলিজম মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সঠিক তথ্য কি? কমেনসেলিজমে কি হয় বলতো? দুইজন থাকে, এর মধ্যে একজন খুবই উপকৃত হয় কিন্তু আরেকজনের কোনো প্রকার ক্ষতি করে না। ওকে, ঠিক আছে, একজনের খুব বেশি ক্ষতি করে ফেলে, আরেকজনের অতটা ক্ষতি করে না। এই প্রক্রিয়াটাই হচ্ছে কমেনসালিজম। এর মধ্যে খুব কমন উদাহরণ হচ্ছে এই যে পরস্রায়ী উদ্ভিদগুলো, দেখবা গাছ বেয়ে বেয়ে উঠছে, এরা বড় গাছ থেকে মানে বেয়ে বেয়ে উপরে উঠে সূর্যালোক নিচ্ছে, নিজের খাবার তৈরি করছে, কিন্তু বড় উদ্ভিদগুলার কিন্তু সে কোনো প্রকার কি করছে না, ক্ষতি করছে না, ঠিক আছে? ওকে, এটাই ছিল কমেনসালিজম। এখন বলো তো, ডারউইনের তথ্য মতে যে তিনটা সংগ্রামের কথা আমরা পড়ছি, সেই তিনটা সংগ্রাম একটু দেখি, তোমরা বলো দেখি। তিনটা সংগ্রাম কি কি একটু বলেন। প্রশ্ন আছে কয়টা সংগ্রাম, সেটা অবশ্যই তিনটা। এখন তিনটা সংগ্রাম কি কি সেটা একটু বলেন। বলেন বলেন। একজন লিখছে তার মাথা গরম হয়ে যাচ্ছে, পানি ঢেলে ফেলো, আর কি করবা? ওকে, জোরে জোরে নিঃশ্বাস নাও, তাহলে দেখবা মাথা রিল্যাক্স লাগবে, ভালো লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে আন্ত, অন্ত, আরেকটা কি পরিবেশ, তাই তো? এই কয়টা সংগ্রামই তো আমরা পড়ছি, নাকি নাকি এর বাইরে আরো অনেক সংগ্রাম ছিল? আরো অনেক সংগ্রাম, ট্রাফিক ঠেলে স্কুলে যাওয়া, তারপরে কি ইন্টারনেটে সব অবস্টেকল পার করে ক্লাস করা, এবং একই সাথে কি আপুর কথা, যতই আপু জোরে জোরে কথা বলুক না কেন, সব কিছু কান দিয়ে ঢুকিয়ে আবার আরেক কান দিয়ে যেন বের হয়ে যায়, সেটা যেন দ্রুত বের হয়ে যায়, সেটারও একটা সংগ্রাম আছে, তাই তো? এভাবে যারা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করতেছো, খুবই ডেঞ্জার জোনে আসো, এখনই ফিরে আসো, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো অন্ত মানে কি? অন্ত শব্দটায় দেখো একটা আকার মিস আছে, এটা মূলত নিজ। আন্ত হচ্ছে বিভিন্ন, মানে নিজ প্রজাতির সাথে যে ফাইট, সেটা হচ্ছে অন্ত। যেমন আমরা কি করি ক্লাসে, কম্পিটিশন করি না? ফ্রেন্ড ফ্রেন্ড কম্পিটিশন করি, সেটা কি নিজেদের প্রজাতির মধ্যে। এখন তোমাকে যদি সুন্দরবনে ছেড়ে দিয়ে আসি, তুমি কি আর তোমার সাথে ফাইট করবা, নাকি অন্য প্রজাতির সাথে করবা বেঁচে থাকার জন্য? তাহলে সেটা কি? সেটা হয়ে যাবে আন্ত। আর পরিবেশের সাথে তো আমরা কন্টিনিউয়াসলি ফাইটই করি, যে পরিবেশে টিকে থাকার জন্য। এই যে ঝড় বৃষ্টি সব কিছু পার করে তোমরা যাও স্কুলে, আর আমি আসি তোমাদের ক্লাস নিতে, তাহলে এটা কি পরিবেশের সাথে তোমার একটা ডেইলি সংগ্রাম চলতেছে? এটা তো ফান করে বললাম, কিন্তু কোর কনসেপ্টটা আসলে কি? এই যে প্রকৃতিতে বিভিন্ন প্রকার জীব, সেটা নিজেদের মধ্যে হোক বিভিন্ন প্রকার হোক, তারা একে অপরের সাথে কি ফাইট করে নিজেদের পজিশনটা ঠিক রাখতেছে। এবং এমন না যে শুধু প্রজাতি প্রজাতি হচ্ছে, পরিবেশের সাথেও এক প্রকার যুদ্ধ করছে। এবার বলো তো, তৃতীয় শ্রেণীর খাদক, এই যে এই কোশ্চেনগুলোতে তোমরা খুবই কনফিউজড হও যে তৃতীয় শ্রেণী কোনটা, দ্বিতীয় শ্রেণী কোনটা, প্রথম শ্রেণী কোনটা। দেখো জিনিসটা হচ্ছে,
তুমি সবসময় অপশনগুলোর মধ্যে দেখবা তৃতীয় শ্রেণী কিন্তু একটু উঁচু লেভেলে থাকে, তাই তো? প্রথমে থাকে উৎপাদক, যে খাবার প্রস্তুত করে, উৎপাদককে যে খায় তাকে, সেগুলোকে আমরা কি বলি? তৃণভোজী। তৃণভোজী সবসময় থাকে প্রথম স্তর। তারপরে তৃণভোজীগুলোর মধ্যে বেশিরভাগই হয়ে থাকে পোকামাকড়, কীট পতঙ্গ। তাহলে তাদেরকে যারা খাচ্ছে তারা কি হয়ে যাচ্ছে? দ্বিতীয় শ্রেণীর খাদ্য। আর তৃতীয় শ্রেণী একটু উঁচু লেভেলে থাকতেছে। এই যে অপশনগুলো, হরিণ, ব্যাং, গরু, এদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস কে? শকুন। কারেক্ট অ্যান্সার কি হবে? শকুন। এই জিনিসগুলা সলভ করার ক্ষেত্রে প্রশ্নটা প্রথমে পড়বা, অপশনের দিকে খেয়াল রাখবা। তোমার দেখো খাদ্য শৃঙ্খল কিন্তু এক একভাবে হতে পারে, তাই তো? মানুষ, ব্যাঙ, গাছপালা নিয়ে যেমন একটা হতে পারে, আবার মানুষ, বাঘ, হরিণ, সিংহ সব কিছু নিয়ে একটা হতে পারে। এই যে খাদ্য শৃঙ্খল, এটা কিন্তু ভ্যারি করে, কোন প্রাণী নিয়ে করতেছো সেটার উপর ডিপেন্ড করে। তাই দেখো এখানে তৃতীয় শ্রেণীর খাদক তুমি যখন বের করতে যাচ্ছ, তোমার অপশন দেখতে হবে যে কোন অপশনটা উঁচু লেভেলে আছে, যেটা সেটাই কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি বিয়োজক? বিয়োজক মানে কি? সে কি করবে? ভাঙবে, তাই তো? এখন আমাদের বইতে একটা চমৎকার করে লাইন আছে যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক মূলত হয়ে থাকে কি? বিয়োজক। এখানে কোথাও ভাইরাসের কথা বলা আছে? নাই। তাহলে দেখো তো, টিএমভি যখন আমি পড়তেছি, টিএমভির ফুল ফর্ম কি? টোব্যাকো মোজাইক ভাইরাস। তাহলে এই যে এখানে থাকা যে বাবাজি বি, সে কিন্তু বিয়োজক হচ্ছে না। কে কে হচ্ছে? এক হচ্ছে পেনিসিলিয়াম, কারণ সে একটা কি? ছত্রাক। আর ইকোলাই কি? ব্যাকটেরিয়া। তাই 1 ও 3 কারেক্ট অ্যান্সার। যে বিয়োজক কোনটা বুঝতে পারলাম। বিয়োজক মানে ভাঙা, ব্যাকটেরিয়া এবং ছত্রাক হয়, ভাইরাস হয় না। তাই টিএমবি এই যে এদের যুদ্ধ, যে কে বিয়োজক হবে, সেই যুদ্ধে হেরে যে পিছে সরে গেল। চলো সামনে আগাই। স্বর্ণলতা তার চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, সব কিছু নিয়ে নেয়। তাহলে এটা কি? কোনো কমেন্সালিজম নাকি কোনো মিউচুয়ালিজম? একদমই না। এটা কি শোষণ করে নিচ্ছে, চুষে নিচ্ছে। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? শ্বসন প্রক্রিয়া। এরপরে বাস্তুতন্ত্রে উদ্ভিদকে কি বলা হয়? শুরুতে আপু বলছি, যে খাদ্য প্রস্তুত করে সেই কি? বলেন দেখি, আপনারা একটু বলেন, কথা বলেন দেখি, কমেন্টে লিখেন কি বলেন, বলেন কি বলে। ট্রু ফ্রেন্ডের সংখ্যা এখনো কম দেখা যাচ্ছে, কারণ কম কমই শেয়ার করছে। কি ব্যাপার? ছি ছি ছি। শুধু নিজে ভালো করলেই হবে না, ফ্রেন্ডদেরকে নিয়েও ভালো করতে হবে, ঠিক আছে? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? উৎপাদক। এরপরে একটি ব্যাঙের ওজন যদি 200 গ্রাম হয়, ব্যাঙ খুবই মজার একটা প্রাণী। সে এমন একটা কাজ করে, তার যতটুকু ওজন সেই পরিমাণ খাবারই সে খাবে। এখন চিন্তা করো, আমার ওজন মনে করো তোমার 42, এখন কি আমি 42 কেজি প্রতিবেলা খাবো? খেলে আমার অবস্থা কি হবে? ফুলতে 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 একসময় দেখা যাবে বার্স্ট হয়ে উড়ে যাব, রাইট? কিন্তু ব্যাঙ কি করে? তার যে ওজন সেই পরিমাণই খাবার গপ 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 করে খেয়ে ফেলে, রাইট? তাহলে দেখো তো, ব্যাঙের ওজন যদি 200 হয়, তাহলে সে খাবার নিবে কত বাবা? 200ই। চিন্তা করতে পারো। হরিণ এবং বাঘ কোন জীব বৈচিত্র্যের অন্তর্ভুক্ত? বাস্তুতান্ত্রিক? না। বংশগতীয়? একদমই না। পরিবেশগত? না। দুইটা দুই প্রজাতি। এদের মধ্যে যেই ধরনের বৈচিত্র্য আমরা দেখি সেটা প্রজাতি। বাঘ একটা প্রজাতি, হরিণ আরেকটা প্রজাতি। এরপর কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? দেখো কয়টা বোর্ডে চলে আসছে, দেখছো? দেখছো? 1 2। এখন বলেন, কাক, শালিক, পেঁচা, বক, ময়না, কাক, তারপরে কি মুরগি, এদেরকে কি আমরা দেখি যে ময়লা পরিষ্কার করতেছে? দেখি? দেখি তো না। কাদেরকে দেখি এরকম ময়লার মধ্যেই একদম? শকুন, কাক, হায়না। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। এরপরে একটা গাছের মধ্যে একটা পাখির বাসা, এদের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান? গাছের মধ্যে পাখিটা বাসা বানাচ্ছে, হ্যাঁ, পাখিটার একটা আবাস স্থান হচ্ছে, বাসস্থান হচ্ছে, কিন্তু তাতে করে সে কি গাছের কোনো ক্ষতি করতেছে?
না তো। তাহলে এটা কি হবে? এটা হবে কমেনসালিজম। ঠিক আছে, একজন উপকৃত হবে কিন্তু আরেকজনের কোনো ক্ষতি হবে না, সেটাকে আমরা কি বলি? কমেনসালিজম। যেটা কি হচ্ছে, একটা গাছের মধ্যে যখন একটা পাখি একটা বাসা তৈরি করে সেখানে বসবাস শুরু করছে। এরপরে ব্যাঙ কোন শ্রেণীর খাদ্য? ব্যাঙ কি খায়? ব্যাঙ খায় পোকামাকড়। আর পোকামাকড় কি খায়? গাছ, ঘাস, লতাপাতা। তাহলে এর তো উৎপাদক, গাছ তো আমার উৎপাদক, তাই তো? পোকামাকড় খাচ্ছে উদ্ভিদকে, তাহলে সে কি হবে? প্রথম শ্রেণীর খাদ্য। তাকে খাচ্ছে ব্যাঙ, কি হবে? দ্বিতীয় না তৃতীয়? তৃতীয় শ্রেণীর খাদ্য। এরপরে লাস্ট, লাইকেন সহাবস্থান করে কোন দুটোর মাঝে? একদম বইয়ের টু দা পয়েন্টে এমসিকিউ। দেখি কারা কারা এটার উত্তর দিতে পারে। ছত্রাক এবং শৈবাল। ছত্রাক এবং শৈবালের মধ্যে যে ব্রিজটা বা বন্ধনটা, সেটা হচ্ছে কি লাইকেন মূলত করে থাকে। তো এই ছিল আমাদের অধ্যায় 11, অধ্যায় 12 এবং অধ্যায় 13 টেস্ট পরীক্ষা এবং এসএসসিতে আসার মতো ঠিক 50টি এমসিকিউ। এখন তোমরা আমাকে বলো, আজকের ক্লাসটাতে শুধু কি আমাদের এমসিকিউ সলভ ছিল, নাকি সাথে কিছু কুইক হ্যাকস এবং কিছু মনে রাখা, কিভাবে মনে রাখতে হবে, প্রশ্নগুলা কিভাবে আসে সেরকম কিছু গাইডলাইনও ছিল? ছিল না? অবশ্যই ছিল। তো তোমাদের তো এটা একটা জাস্ট একটা ট্রেইলার, 20% একটা ট্রেইলার, কিন্তু এর যে মেইন মুভি বা ক্লাইম্যাক্স সেটা কিন্তু শুরু হচ্ছে তোমাদের এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। ঠিক আছে, সেই প্রস্তুতি কোর্সের আগে তোমাদের আজকের যে ক্লাসটা করালাম এর ঠিক পরপরই তোমরা মূলত আগামীকালকে স্লাইড এবং যে কুইক হ্যাক, সেটা হতে পারে সিকিউ এবং শর্ট কোশ্চেনের, সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখন তোমাদেরকে সারপ্রাইজটা দিব, কিন্তু তার আগে আমরা একটু ঝটপট সুপার ফাস্ট ওয়েতে শেয়ার করে ফেলি। তো আজকের লাইফটা সুপার ফাস্ট ওয়েতে শেয়ার করে ফেলি, তারপরে আপু আজকের সারপ্রাইজটা রিভিল করবো এখন সুপার ফাস্ট ওয়েতে। তার আগে আমি বলে থাকি তোমরা আসলে আরো কি কি পাচ্ছ। এক্সাম হ্যাক ভিডিও পাচ্ছ, ঠিক আছে, যে তোমার বায়োলজি কিভাবে পড়তে হবে, চিত্রগুলা কিভাবে লিখতে হবে, সিকিউ প্রশ্ন কিভাবে আসে, শর্ট কোশ্চেন কোন অধ্যায় থেকে কিরকম আসে, কিভাবে তোমার উত্তরগুলা লিখলে তুমি বেশি নম্বর পাবে, কোন ভুলগুলো করা যাবে না, এরকম আরো নানা টিপস কিন্তু থাকছে। এবং এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আমাদের যে 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা প্রস্তুতি এবং ওয়ান শট ফ্রি কোর্সে কিন্তু ভর্তি হয়ে ফ্রিতে তুমি পেয়ে যাচ্ছ। এরপর দেখো, তোমাদের যারা এসএমপি কোর্সটাতেই যে সারপ্রাইজ, আর হাতে বেশি সময় নাই, জলদি জলদি শেয়ার করে ফেলি। ঠিক আছে, ওকে, সারপ্রাইজ অলরেডি এখনই দিব, তো ঝটপট আমরা লাইভটা শেয়ার করে ফেলি। তার আগে বলতে থাকি, এই যে তোমাদের এসএমপি কোর্স শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যারা যারা থাকছো বা থাকবে, তারা কিন্তু টেস্ট পরীক্ষার পুরো প্রিপারেশনটা পাচ্ছ। 50+ তোমাদের যেই রিভিশন লাইভ ক্লাস সেটা পাচ্ছ, একই সাথে গাইডলাইন পাচ্ছ, এবং এটা তারাই পাবা যারা হচ্ছে এসএমপি কোর্সে আমাদের সাথে মূলত ভর্তি হচ্ছ। টেস্ট পরীক্ষার পুরো প্রস্তুতি তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাই ঝটপট ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ওই ক্লাসগুলো তো তোমাদের সাথে দেখা হবে। আর যেটা বললাম সেটা তো মাত্র 20% ছিল, বা 20% না, 50%ই ছিল মূলত, যেহেতু তোমাদেরকে অনেক কুইক হ্যাকস দেওয়া হয়েছে কিভাবে লিখতে হবে, এর থেকেও বিশাল জিনিস কিন্তু তোমাদের জন্য এসএমপিতে অপেক্ষা করতেছে। ঠিক আছে, তো আমরা একটু লাইভটা শেয়ার করি, তারপর আপু এখনই দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো আগে বলো আজকের এমসিকিউ গুলা সলভ করে কেমন লাগলো? শেয়ার করে ফেলি আমরা ঝটপট।
সেরা, আফরিনের জন্য একটা তালি, সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। ওকে, ঠিক আছে। সারপ্রাইজটা হচ্ছে এই যে তোমাদের 11 নাম্বার চ্যাপ্টার, সেটার তো এমসিকিউ আপু এখন সলভ করালাম, সেটার সিকিউ এস তোমাদের যে সিকিউ প্রশ্ন আসে সেগুলার জন্য কি কি টপিক পড়তে হবে সেটার একটা লিস্ট এখানে আছে, ফুলের বিভিন্ন অংশ, পুষ্প মঞ্জুরি অনুধাবনের জন্য একদম টপ নচ একটা প্রশ্ন, যেটা বোর্ডে দেখা গিয়েছে 60%-এর মতো রিপিটেশন আসছে। তারপরে তোমার স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্য কি বলে, কোথায় কোথায় হয়, পুং গ্যামেটোফাইট স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কি, এইডস, অমরা, খুবই ইম্পর্টেন্ট। এসএস ডান, নিয়ে ফেলি। ছি ছি ছি, টয়া মাত্র জয়েন করেছে। এসএমপি মানে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, ঠিক আছে। ফাহমিদা ভেরি গুড, ফাতেমা ভেরি গুড। তোমাদের এসএমপির কোর্স তোমাদের ক্লাসগুলো তো ডিসেম্বর, কিন্তু তার আগে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য সব কিছু নিয়ে আমরা একদম ফুল দমে প্রস্তুত, যেটার ক্লাস খুব দ্রুতই শুরু হবে। যারা এসএমপিতে ভর্তি হয়েছে তাদের তার কোনো চিন্তার কিছুই নাই, তারা টেস্ট পরীক্ষার যে 50+ রিভিশন ক্লাস সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, এবার চলো দ্বিতীয় অধ্যায়, সেটার কি কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্রকট প্রচ্ছন্ন ডিএনএ অনুলিপন, লিঙ্গ নির্ধারণের যে একটা টেবিল আছে যে কি থেকে কি সেটা, তারপর জেনেটিক রোগসমূহের মধ্যে থ্যালাসেমিয়া খুবই গুরুত্বপূর্ণ, ডিএনএ টেস্টের একটা চার্ট আছে, এবং ডারউইনের মতবাদের যে 5টা পয়েন্ট সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, তাই এটারও আমরা একটা এসএস নিয়ে ফেলি। 3 নাম্বারটা দিব, তার আগে আমরা আরেকবার শেয়ার করা শুরু করে দেই যেন আমাদের প্রোফাইলের মধ্যে থাকে, এবং যখন প্রয়োজন তখন লাইভ ভিডিওটাতে ঢুকে আমরা যেন ঝটপট দেখে নিতে পারি যে কোন চ্যাপ্টার থেকে আপু সিকিউর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট বলেছিলাম। ঝটপট শেয়ার করে ফেলি আমরা। এবং যারা চলে যাচ্ছে লাইভ থেকে তাদের জন্য ভেরি ভেরি সরি, তারা বুঝতেও পারলো না যে আসলে এখান থেকে কি কি ছিল লাস্টে। গুরুত্বপূর্ণ না এত কিছু তোমাদের বায়োলজিতে, এর মধ্যে থেকে কোন কোন টপিকগুলো আমার আসলে পড়তে হবে সিকিউর জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর চ্যাপ্টারে বাস্তুতন্ত্র, খাদ্য শিকল, পুষ্টি প্রবাহ, মিথস্ক্রিয়া এবং সংরক্ষণ এবং গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, এসএস নিয়ে ফেলি। ভেরি গুড সাইম। যারা যারা এখন হচ্ছি তারাও একটু শেয়ার করে রাখি, যেন যখন প্রয়োজন হয় তখন যেন আমরা লাইভটাতে ঢুকে আপু যে টিপসগুলা দিলাম আজকে, যে ডিএনএর কিভাবে কোনটা ডিএনএতে কি কি থাকে, তারপরে তোমাদের পিউরিন কোনগুলা, তারপর এই যে তোমাদের ভ্রূণথলিতে কোনটা কিভাবে থাকে, কোন চিত্রগুলা কিভাবে আঁকতে হবে, বহুগুচ্ছ কি, আরও নানাবিধ কিন্তু টিপস তোমাদের প্রত্যেকটাতে ছিল, প্রত্যেকটা এমসিকিউতে কিন্তু তোমাদের এরকম অনেক টিপস ছিল। তো সামনে ইনশাল্লাহ যদি দেখা হয় ক্লাসে, ইনশাল্লাহ অবশ্যই হবে, এসএমপি থেকে শুরু করে টেস্ট পরীক্ষার প্রস্তুতি সব কিছুতেই দেখা হবে। তো সেই সময়টাতে কিন্তু তোমাদেরকে আরও টিপস দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ক্লাসটার পরপরই কিন্তু তোমাদের 20 নম্বরের একটা কিন্তু মডেল টেস্ট হবে, আপু দেখবো যে তোমরা কে কে একদম ভালো মতো ক্লাসটা করেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।